আপনারা কি সিনপসিসটা পেয়েছেন? আমি দিয়েছি 10 মিনিট আগে একটা। হ্যাঁ, স্যার পেয়েছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলে স্যার, স্যার সিনopsisটা পেয়েছি। স্যার ওই বলছিলাম যে আমাদের এই যে রিভাইজ রুটিনটা, জি জি। ওটা আমি স্যার ওই ইয়েতে পাই নাই, ওই লিংকে পাই নাই। যদি আ- কাইন্ডলি আবার এই বিটে দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য উপকারিত। আচ্ছা, রিভাইস রুটিনটা আজকে ওয়ারিসুর রহমান স্যার আমাকে সময় দিতে পারে নাই, এই জন্য রিভাইস রুটিনটা কমপ্লিট হয় নাই। তো আজকে রাতের মধ্যে স্যারের সাথে বসবো, বসে কমপ্লিট করে আজকে রাতের মধ্যে সর্বোচ্চ হলে কাল সকালের মধ্যে দিয়ে দিব। ঠিক ওকে, আছে। থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের একটু পরিচয় দেন, আমি তো ওইভাবে পরিচয় নিয়েছি যেহেতু আমরা নতুন একটা হিসেবে আপনাদের সাথে পরিচিত হচ্ছি, তো একটু পরিচয় দেন, একটু শুনি প্রাথমিক অবস্থায় একজন একজন করে। স্যার, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি স্যার যমুনা ব্যাংকে আছি। আমি এই বিটাও এখান থেকে করছি, আইটি সেল থেকে করছি, এবং আমি এবার পাশ করলাম আর কি। আবার যে বিটা আর এই বিতে ভর্তি হলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর? হ্যাঁ স্যার, আমি অঞ্জন কুমার মজুমদার। আমিও জেআইবিবির 3টা কোর্সের জন্য আপনাদের সাথে ছিলাম লাস্ট 98-এ, এবং 3টা সাবজেক্টে আমার কমপ্লিট হয়েছে। সর্বোপরি আর কি যে টোটালটাই কমপ্লিট হয়েছে আমার লাস্টে 98-এর পরীক্ষার মাধ্যমে। তো এবছর আমি আপনাদের সাথে এআইবিবি তে ফুল কোর্সের জন্য আপনাদের সাথে সাহায্য নিয়েছি আর কি। তো ওকে। আমি আছি উত্তরা ব্যাংকে, মৌলভীবাজার, সিলেট থেকে। ওকে, দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইব্রাহিম খলিল, অগ্রণী ব্যাংক থেকে, রংপুর। আমি এটা ফার্স্ট আপনাদের সাথে এবারে করছি আর কি, এর আগে করা হয়নি আর কি, আচ্ছা আচ্ছা। ফুল কোর্স। আপনি কয়টি কোর্সে আছেন? আমি ফুল কোর্সের জন্য করছি। ওকে, ঠিক আছে, দেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরাজুল ইসলাম বিশ্বাস, শাহজালাল ইসলামী ব্যাংকে আছি। জিআইবিবিটা আপনাদের সঙ্গেই মানে কমপ্লিট করছে আর কি। এআইবিবির জন্য আবার তৈরি হচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, জি যদি জি জি, সুযোগ দেন আর কি। বলেন বলেন সেটা বলেন। হলো যে 98-এ আমরা যখন ক্লাস করলাম, হুম হুম। মানে খুব সুশৃঙ্খল একটা ক্লাস ছিল, সময় যখন দিতেন তখনই শুরু হয়ে যেত। এইবার এইরকমটা কেন হচ্ছে বুঝে উঠতে পারতেছি না আসলে। আপনার চাইতে আমি বেশি টেনসড, ওকে। কারণ আমি যেহেতু ম্যানেজমেন্টের সাথে আছি, তো আমি বেশি টেনসড উইথ হচ্ছে এই কারণে যে স্যারেরা বারবার শিডিউল চেঞ্জ করছে। এখানে আসলে আমার হাতে করার কিছু নেই। এটাই হচ্ছে মেইন কারণ আর কি। স্যারেরা দুইজনই অনেক ব্যস্ত। মানে আমাদের অতম কুমার স্যারও উনি অনেক ব্যস্ত, মানে যেহেতু ব্যাংকের উচ্চ পর্যায়ে আছেন। ওয়ারিসুর রহমান স্যার, তার হুম, ওয়াইফ অসুস্থ, এই জন্য তিনি ইয়াতে আছেন, ইন্ডিয়াতে আছেন। তো ইনি জি জি। ইন্ডিয়া থেকেই এই আমাদের ক্লাসগুলো কন্ডাক্ট করবেন। ওই জায়গা থেকে ওখানেই তিনি আছেন কোন একটা জায়গায়, সেখান থেকে ক্লাসগুলো কন্ডাক্ট করছেন, এই জন্য বারবার চেঞ্জ হচ্ছে, উনি করতে পারছেন না। তো যাই হোক, আজকের মধ্যে একটা কমপ্লিট একটা শিডিউলে যাব, যে এটা ফাইনালি এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি ইনশাল্লাহ। আপনাদের চাইতে আসলে আমি বেশি টেনসড, কারণ এই পরিমাণে চেঞ্জ হলে আমারই খারাপ লাগা কাজ করছে, বিশেষ করে আপনারা যারা আছেন স্টুডেন্ট, রিভিউটা এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, কারণ দেখেন ক্লাস শুরু হওয়ার কথা যেদিন থেকে, তারপর থেকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো ফুল দমে আমরা শুরু করতে পারি না। এটা মূল কারণ স্যারদের টাইম শিডিউলটা না পাওয়া আর কি। জি জি জি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আর কে আছেন? আচ্ছা, রিম্পি ম্যাডাম মনে হয় আছেন উনি। আপনি একটু পরিচয় দেন, কারণ আপনাকে আমি চিনি যদিও, তারপরে একটু পরিচয় দেন আর কি। ভাইয়া, আমি ট্রাস্ট ব্যাংকে আছি। রিম্পি চৌধুরী। আপনাদের সাথে জিআই ভেবে করেছি। এক আচ্ছা আচ্ছা। চান্সে পাশ করে গেছি।
ওকে। এই আর কি। এখন আবার আপনাদের সাথে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, খুব ভালো লাগলো যে আপনি আছেন আমাদের সাথে। আমরা সামনে আরো বিষয়গুলোতে থাকবেন। ব্যাংকিং ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেন। আপনার কি ক্যাম্প সিডিসিএস এগুলো কমপ্লিট করা আছে? না, আমি এখনো তো মানে কি বলবো, পুরোদস্তুর ওরকম সিনিয়র ব্যাংকার তো হয়নি। নতুন আর কি, নতুন আর সমস্যা নেই, হয়ে যাবেন আস্তে ধীরে, যেহেতু ব্যাংকিং সেক্টরকে ক্যারিয়ার হিসেবে নিয়েছেন। আমি মনে করি এই সাইটে কোনো সার্টিফিকেশনটা বাদ থাকা উচিত না। অনেকেই মনে করে যে ব্যাংকিং ডিপ্লোমা কম্পালসরি থাকবে কি না থাকবে, আমি বলি যে ক্যারিয়ার যেহেতু আমার ব্যাংকিং, সো ব্যাংকিং রিলেটেড যে কোনো নলেজ থেকে আমি দূরে থাকবো, সবার চেয়ে পিছিয়ে থাকবো, এটা কেমন এক ধরনের একটা কথা। যে কোনো সেক্টরে থাকি না কেন, সেই সেক্টরে সবার চেয়ে বেটার হওয়ার চেষ্টা করাটাই হচ্ছে, আমি মনে করি, বুদ্ধিমানের কাজ। আমি অবশ্য মানে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক সেই জন্য না, মানে আমার আসলে পড়তে ভালো লাগে হ্যাঁ, হ্যাঁ, এই এটাই জন্যই। এটাই বলছিলাম। আমাদের যারা স্যার, সিনিয়র স্যার, আসলে রুকনুদ্দিন স্যার, আমার সবাই একই কিন্তু কথাই বলে। আসলেই খুব কষ্ট হয়ে যায়। আমার দুই বাচ্চাই ছোট, গতবার তো আপনারা জানতেন। হুম, হুম, দুই বাচ্চাকে নিয়ে পড়ে, অফিস করে, তারপর ক্লাস করে, অ্যাসাইনমেন্ট হুম। করে, স্যারদের সাথে যোগাযোগ করে সবকিছু মেনটেন করা সো টাফ। আচ্ছা, আচ্ছা, তারপরেও যে দেখেন পাশ করেছেন, এটা আসলে আপনারই বড় ক্রেডিট। কারণ আহ, একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ হয়তো কিছু ম্যাটেরিয়াল দিতে পারে, কিন্তু যে পড়াশোনা করছে সে যদি 50%ও না দেয়, তাহলে তো সে কিছু করতে পারবে না, ও দিন শেষে ফেলই আসবে। তো আপনি যে 100% পাস করেছেন, এটা আপনার ক্রেডিটই সবচেয়ে বেশি আর কি। আমি মনে করি এখানে যারা আছেন সবাই হাইলি এডুকেটেড, কেউই অশিক্ষিত বা লয়ার এডুকেটেড না। সো এই ব্যাংকিং ডিপ্লোমা কোনো কঠিন কোনো টাস্ক না, কিন্তু এটা আমরা কঠিন বানিয়ে নিয়েছি আর কি। ওই যে গুরুত্ব না দিতে দিয়ে আর কি, আর কি মনে হয় যে পড়াশোনার বয়স পার হয়ে গেছে, তারপর প্রফেশনের অনেক চাপ, সব মিলিয়ে আর কি এরকম ফিল হয় আর কি। তো না, আমরা, আশা করি যারা আছি আমরা সবাই পাস করে যাব হ্যাঁ, আপনাদের ইনশাল্লাহ, হেল্পে। ইনশাল্লাহ, 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 আমাদের যতটুকুই আমার পরিচয়টা দিয়ে আমি ম্যানেজমেন্টের জায়গা থেকে আপনাদের সাথে অনেকদিন থেকে পরিচিত। আমি ব্যাংকে ছিলাম, ব্যাংকে কাজ করেছি 3 বছরের মতন। একটা আইটি অফিসার হিসেবে ছিলাম, ওখানে কাজ করেছি। তারপরে অবশ্য ওখান থেকে আম, বের হয়ে আমি এখন আইটি প্রতিষ্ঠানের সাথে আছি, আইটি নিয়ে কাজ করি। আইটি আমার মোট কথা হচ্ছে প্যাশন আর কি। তো ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করা হয়, এটা নিয়ে হাতে খড়ি আছে, প্রতিষ্ঠানের সাথে ম্যানেজমেন্টে আছি, এই আর কি। আর আপনাদের ছোটখাটো মাঝে মাঝে সেবা দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি আর কি। ওকে, আমরা তাহলে আমাদের সিনপসিসে যাই। আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে ক্লাস শুরু করছি, যেহেতু অনেকগুলো মডিউল আছে, তার মধ্যে থেকে মোটামুটি যেটা আপনাদের সাথে একটু যায়, নতুন একটা ফিলিংস আসবে। তো আপনারা জানেন সবকিছুই, কিন্তু আমি জাস্ট এগুলোকে ধরে দিব আর কি। আর যে সিনপসিসটা পেয়েছেন, দেখেন এখানে আসলে দেখা যাচ্ছে আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এখানে প্রায় 6টা থেকে এফ পর্যন্ত মডিউল আছে, এ থেকে শুরু করে। তো আমরা মূলত সবগুলো মডিউল টাচ করব না, একটি অথবা দুইটি মডিউলকে আমরা স্কিপ করব। তো আপনারা যেন পরীক্ষায় 6টা পর্যন্ত, 6 থেকে 7টি কমন পান, এইভাবেই আমরা মডিউলগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করব। ওই অনুযায়ী যে মডিউলগুলো আপনাদের জন্য সহজ হবে, ওই মডিউলগুলো নিয়ে আমরা আহ, এই কোর্সটা কমপ্লিট করব। 7 থেকে 8টি ক্লাস নিব, তারপরেও যদি মনে হয় যে আরও প্রয়োজন আছে, তারপর আমরা রিভিশন ক্লাস অনেকগুলো নিব, 2-3টা প্রয়োজন হলে নিব। কিন্তু প্রতিটা মডিউলের উপর একটি করে ক্লাস আপাতত কমপ্লিট করব। এখানে যে বিষয়গুলো আছে, জাস্ট আমি বেসিক যে বিষয়গুলো সেটা নিয়ে আলোচনা করব। আপনারা রিডিং পড়ে বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনারাই বুঝতে পারবেন। আহ, আর তারপরেও যদি কোনো বোঝার জায়গায় গ্যাপ থাকে, সেটাও পরবর্তী ক্লাসের শুরুতেই আমাকে
আমি আপনাদের সময় দিব, ওই সময়টা আপনারা প্রশ্ন করবেন। আহ, যদি ম্যাটেরিয়ালস থেকে কোনো কিছু বোঝার না থাকে বা ফুল ক্লাস শেষেও যদি আপনাদের কোনো জায়গায় বোঝার না থাকে, মানে গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমাকে ক্লাস শেষে অথবা পরবর্তী পরের দিন ক্লাসের শুরুর দিকে আমাকে নক দেবেন আর কি, প্রশ্ন করবেন। তো দেখুন আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে মডিউল এফ, আমাদের এ থেকে শুরু করিনি। এতেও যে বিষয়গুলো আছে ওগুলো অনেক সহজ বিষয়। আমি মডিউল এফ থেকে শুরু করলাম, পরেও আবার যে মডিউলটা করাবো সেটা দিয়ে দেবো বুধবারের দিকে, আপনাদের ওই মডিউলের সিনোপসিসটা দিয়ে দেবো। তো দেখেন, এটা আমরা এফ মডিউলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো ফিনটেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ফিউচার টেকনোলজি বেসড ব্যাংকিং। তো এই মডিউল থেকে আমি যতটুকু প্রশ্ন দেখেছি, প্রশ্নে মোটামুটি 1 থেকে 2টি, অনেক সময় প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 থেকে 1.5টি অল টাইম হয়। মানে যেটা দেখা যাচ্ছে সর্বশেষ যে শর্ট প্রশ্ন লিখতে হয়, বা 10 নম্বর প্রশ্নে যেটা আছেন আপনারা প্রশ্ন, আপনারা কি প্রশ্ন দেখেছেন এখন পর্যন্ত? প্রশ্ন দেখেছেন? না না আইসিটিএফএফ দেখিনি। এর কোনো প্রশ্ন দেখেছেন? 98 বা 97 এর কোনো প্রশ্ন দেখেছেন? না না, আচ্ছা, দেখা হয় নাই। দেখা হয়নি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আপনাদের পাঠিয়ে দেব, প্রশ্নটা দেখবেন। যে এফ মডিউল থেকে আপনার মোটামুটি 1.5টা সর্বদাই কমন পড়ে, অনেক সময় 2টাও আসতে পারে, ফুললি এরকম হতে পারে। যেমন আপনার ওখানে যে শর্ট প্রশ্ন অ্যান্সার করতে হয়, ওখানে দেখা যাচ্ছে যে অনেক সময় 2টা থেকে 3টাও কমন পড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দুটোই, কিন্তু অল টাইম ধরে রাখবেন 1.5টা এখানে এই মডিউল থেকে আসবে বা আসে, যেটা আর কি। তো এখানে প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন আপনাদের ব্যাংকিং এ ফিনটেক, রিকটেক অ্যান্ড হলো টেকফিন, এই 3টা ওয়ার্ডের সাথে পরিচিত হবে। এটা 1998-এ এসেছিল, ফিনটেক রিকটেকের। বাট এটা আমি নিয়ে শর্ট কিছু বলবো, আলোচনা করব, জাস্ট নলেজ বেসিকটা জানার জন্য আপনারা পড়ে নেবেন। ফিনটেক, এখানে ফিনটেক শব্দটা হলো আপনার ফিনান্সিয়াল টেকনোলজি। হ্যাঁ, ফিনান্সিয়াল মিনস হচ্ছে, আমি একদম সিম্পলি ভাবে বুঝাই। দেখেন, আমি এই যে এখানে যে সিনপসিস আছে, এখানে রিডিং বাই রিডিং পড়ে আমি আপনাদেরকে বোঝাবো না, কারণ রিডিং বাই রিডিং পড়তে গেলে আপনাদেরও বিরক্ত হয়ে যাবেন। আমি জাস্ট ওই টপিকসটা কি, ওর ভিতরে কি আছে, আর এই সিনপসিসে কতটুকু আপনি দেখেন। এখানে প্রায় 23 পেজের একটা সিনপসিস আছে, শেষের দিকে দেখবেন কিছু প্রশ্ন, 19 থেকে 20টা প্রশ্ন আছে, আমি দেখাচ্ছি। দেখ, 19টার মতো প্রশ্ন আছে, এটা আমি আহ, আম, মানে প্র্যাকটিস পারপাসে এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে রেখেছি। যে প্রশ্নগুলো এরকম শর্ট প্রশ্ন হতে পারে, সেক্ষেত্রে প্রবাবল কোশ্চেন্স এন্ড অ্যান্সার, এখানে 19টা প্রশ্ন আছে। এগুলো অ্যান্সারও আমি নিচে দিয়ে দিয়েছি। আপনারা এই অ্যান্সারগুলোই যে দিতে হবে এমনটা না, আমি যে উপরে যে আমার মূল সিনপসিস, সেই মূল সিনপসিস থেকেও আপনারা সেটাগুলোকে নিজের মতো করে লিখতে পারেন। আর এখানে যেটা দেওয়া আছে সেটাও লিখতে পারেন। হুম, যেটা ইজি হয় সেটাই করবেন। তবে আপনাদের জন্য মেইনলি যে টাস্কটা হবে সেটা হচ্ছে, যে প্রশ্নটা আপনাকে দিব, সেই প্রশ্নে 96-97-এ যে প্রশ্নগুলো এসেছে এই মডিউল থেকে, এই মডিউলের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা বাসায় সমাধান করবেন। এটা পড়বেন, এই সিনপসিস পড়বেন, এখান থেকে ওই মডিউলের প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন। যদি দেখেন যে প্রশ্ন অ্যান্সার করতে পারছেন না বা মিলাতে পারছেন না, সেই ক্ষেত্রে পরবর্তী ক্লাসে অবশ্যই আমাকে নক করবেন, যে আমি এই ক্লাসের এই প্রশ্নগুলোর সাথে আমি মিলাতে পারছি না, বা সিনপসিসের এই বিষয়গুলোর সাথে এটা খুঁজে বের করতে পারছি না, বা এটা যেটা পড়ানো হয়েছে এর মধ্যে বিষয়টা নেই। হুম, তাহলে আমাকে পরবর্তী ক্লাসে নক দিবেন। তার মানে আপনাদের কিন্তু এটা নিয়মিত টাস্ক, যে যে মডিউল পড়া হবে ওই মডিউলের উপর আপনাদের যে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের 96-97 এই এই সালের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোতে কি এসেছে সেগুলো অ্যান্সার করে নিজে থেকে রেডি করা। আর ওই ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে সেগুলো জানানো। এটা এটা নিয়মিত আপনাদের টাস্ক। ওকে, তাহলে আমরা প্রথম দিকে চলে যাই। এখানে আচ্ছা, দেখেন, এখানে আমি খুব
বাংলায় সোজা ভাষায় একদম গল্প করে আপনাদেরকে বুঝাবো, হ্যাঁ। আর বিষয়টা মেমোরাইজিং করা বা এখান থেকে কতটুকু লিখতে হবে সেটা আমি বলে দেবো। ফিনটেক শব্দটার ফিনান্সিয়াল টেকনোলজি, এখানে এই তিনটা ওয়ার্ডের মধ্যে একটু এলোমেলো হয়ে যায়। আপনারা মনে রাখবেন বিষয়টা এইভাবে যে ফিনান্সিয়াল টেকনোলজি মানে প্রথম যেটা আছে ফিনান্সিয়াল, মানে প্রতিষ্ঠানটা ফিনান্সিয়াল, মানে মেইন প্রতিষ্ঠান হচ্ছে সে ফিনান্সিয়াল বা আর্থিক প্রতিষ্ঠান। সে কি করবে, ওই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন টেকনোলজিকে নিজের সাথে অ্যাডাপ্ট করার জন্য কাজ করবে, নিয়ে অ্যাডাপ্ট করে নিজে নিয়ে কাজ করবে। সেইটাকে বলা হয় ফিনটেক। অর্থাৎ সেই প্রতিষ্ঠান হিসেবে সে আছে ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, বা সে তার প্রতিষ্ঠানের ইনক্রিমেন্টের সাথে প্রতিষ্ঠানের বেটারমেন্টের সাথে সে কি করবে, টেকনোলজিকে অ্যাডাপ্ট করবে। তো এটাই হচ্ছে ফিনটেক। যদি সহজ ভাষায় যদি আপনারা এটাকে মনে রাখতে চান, ফিনটেক ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, তারা কি করবে, বিভিন্ন টেকনোলজিকে সাথে সাথে ইনভলভ করবে, অ্যাডাপ্ট করবে। তো এইরকম যদি আমরা এক্সাম্পল দেখি, আমি এখানে ফুললি পড়াচ্ছি না, এখানে আপনার রিডিং পড়ে নেবেন। এখানে দেখেন আমরা যদি উদাহরণ দেখি, দেখেন এখানে আমাদের ফিনটেকের মধ্যে কি কি আছে, হ্যাঁ। যেমন ধরেন আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে ওয়েল দেখেন, দ্য মোস্ট ওয়েল নাউন সলিউশন ইউজিং ফিনটেক ইন বাংলাদেশ আর নেক্সাস পে, রকেট, বিকাশ, নগদ, ইউপে, এসএসএল কমার্স, এগুলো হচ্ছে ফিনটেকের উদাহরণ। এটা কি করা হয়েছে যে বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠান, ব্যাংকিং প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান, তারা কি করেছে তাদের সার্ভিসগুলোকে আধুনিকায়ন করার জন্য, আরো সহজ করার জন্য বিভিন্ন টেকনোলজির সাপোর্ট নিয়ে এই বিষয়গুলোকে ডিপ্লয় করেছে। তো তাহলে সোজা কথায় হচ্ছে ফিনটেক হচ্ছে ফিনান্সিয়াল টেকনোলজি, অর্থাৎ ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলো তাদের ইমপ্রুভমেন্টের জন্য যে টেকনোলজি গুলো ইনভলভ করে বা অ্যাডাপ্ট করে, সেই শব্দটা থেকে মূলত ফিনটেক শব্দটার উৎপত্তি হয়েছে। তাহলে এখানে টেক ফিনটা কি, ফিনটেকের পর আমরা আসি, এখানে দেখেন টেক ফিন। টেক ফিনটা আসলে কি, টেক ফিনটা ঠিক বিপরীত ভাবে চিন্তা করতে হবে। শুরুতে যেটা আছে কি, প্রথমে আসলে টেকনিক্যাল বা টেকনোলজি যেটাকে আমরা বলছি, আর হলে ফিন হলো ফিনান্সিয়াল, তাই না? টেকনোলজি, প্রথমে টেকনোলজি পরে ফিনান্সিয়াল, মনে রাখার সহজ সুবিধা অর্থে টেকনোলজি তার মানে মেইন সে কাজটা হচ্ছে সে প্রতিষ্ঠান হিসেবে মেইনলি তার সে বেড়ে উঠেছে অ্যাজ এ টেকনোলজি কোম্পানি হিসাবে, প্রতিষ্ঠান হিসাবে বেড়ে উঠেছে, বা তার জন্ম বা সূচনাটাই ছিল হলো অ্যাজ এ টেকনোলজি কোম্পানি হিসাবে। বাট পরবর্তীতে এই যে টেকনোলজি কোম্পানি হিসেবে বেড়ে ওঠার মধ্য দিয়ে তাদের সাথে যে বিভিন্ন ইউজার্স বা যারা অ্যাড হয়েছে, বা আমরা যাদেরকে বলি হচ্ছে বেনিফিশিয়ারি, যারা যারা সুবিধাভোগী, যারা টেকনোলজির ওই যে কোম্পানির যারা সুবিধাভোগী, যারা একদম ফ্রন্ট এন্ডে যারা থাকেন, আমরা যারা ইউজার, যেমন আমরা ফেসবুক, আমরা যদি বলি ফেসবুক বলি, হ্যাঁ, তাহলে ফেসবুক একটা টেকনোলজি কোম্পানি, হ্যাঁ। তো আমরা যারা আছি তারা হলো আমরা এই ফেসবুকের ইউজার। তো আমরা যখন ফেসবুক ইউজ করছি তখন কিন্তু ফেসবুক আমাদের থেকে হিউজ পরিমাণ ডাটা পাচ্ছে। তো এই ডাটাগুলোকে পরবর্তীতে ইউজ করবে, কে ইউজ করবে, ফেসবুক ইউজ করবে, করে কি করবে, দেখবে যে আমার কাছে তো হিউজ ডাটা আছে, তাহলে তো এই ডাটাগুলোকে তাহলে আমি কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি, তো এটাকে যদি আমি আর্থিকভাবে অন্য কোনো আম, আম, এর সাথে ইনভলভ করতে পারি কিনা, যেটাতে কি হবে, তার আর্থিক আরেকটা সেক্টর ক্রিয়েট হবে। হুম। তো এইভাবেই টেকফিন শব্দটার উৎপত্তি হয়েছে, এইভাবেই যারা টেকনোলজি বেসড কোম্পানিগুলো তাদের ডাটা বা বিভিন্ন ইউজার্সদের ইউজ করে তারা কি করবে, তারা ফিনান্সিয়াল ফাইন্যান্স প্রতিষ্ঠানের সাথে বা ফাইন্যান্স কোনো টেকনোলজি তারা উদ্ভাবন করবে বা তার সাথে অ্যাড হওয়ার চিন্তা করবে, এই জায়গা থেকে টেকফিন শব্দটার উৎপত্তি হয়েছে। তো আমরা যদি এটার এক্সাম্পল দেখি তাহলে আর ক্লিয়ার হব। দেখেন, আচ্ছা এখানে দেখেন শুরুতেই আমি যে কথাটা বললাম, টেকফিন রিফার্স টু টেকনোলজি কোম্পানিজ দ্যাট এক্সপ্যান্ড ইনটু দ্য ফিনান্সিয়াল সার্ভিসেস sector leveraging their technological infrastructure and vast user base to offer financial services.
তো যেটা আমি বললাম আর কি, যে টেকনোলজি কোম্পানি তারা কি করবে, ফিনান্সিয়াল সার্ভিস গুলো বা সেক্টর গুলোকে তাদের সাথে কি করবে, তাদের সাথে অ্যাড করবে, করে কি এখান থেকে তারা টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইউজ করবে, করে তাদের সাথে একটা ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে অ্যাড হবে। তো এইরকম কিছু কোম্পানি যদি আমরা বলি, উদাহরণে যাই, আহ, আমরা উদাহরণের দিকে যাই। হ্যালো, ওকে। যেমন ধরেন এখানে উদাহরণ যদি দেওয়া যায়, এখানে দেখেন, এখানে পড়লে দেখবেন এর মধ্যে আছে যে কি কি কোম্পানি আছে। যেমন ধরেন এক্সাম্পলস অফ টেকফিন কোম্পানিজ আর সোশ্যাল মিডিয়া কোম্পানি লাইক ফেসবুক, সার্চ ইঞ্জিনস লাইক গুগল, ই-কমার্স কোম্পানিজ লাইক অ্যামাজন, টেলিকমিউনিকেশন কোম্পানিজ লাইক গ্রামীণফোন, রবি, বাংলালিংক অ্যান্ড হার্ডওয়্যার কোম্পানিজ লাইক আইবিএম, ডেল। এগুলো হচ্ছে, এদেরকে বলা হয় ফিনটেক। কারণ কি, এরা মূলত বেসিক্যালি এরা টেকনোলজিক্যাল কোম্পানি। ই কমার্স, আমরা যদি গুগল বলি, এরা কি কোনো আর্থিক প্রতিষ্ঠান? না, এরা কোনো আর্থিক প্রতিষ্ঠান না, এরা বেসিক্যালি এরা হচ্ছে টেকনোলজি বেসড কোম্পানি। ফেসবুক টেকনোলজি বেসড কোম্পানি, গ্রামীণ ফোন, বাংলা লিংক, এগুলো কি, এগুলো সবই টেকনোলজি বেসড কোম্পানি। বাট এরা কি করছে, ব্যাংকিং সার্ভিস বা আর্থিক সার্ভিসকে এদের সাথে অ্যাডাপ্ট করছে। কি কি ইউজ করে, ওদের টেকনোলজি থেকে যে ডাটা বা ইউজার্স আছে সেগুলোকে কাজে লাগিয়ে তারা এই ব্যাংকিং সার্ভিসের বিভিন্ন দিককে কি করছে, তাদের সাথে অ্যাডাপ্ট করছে। তো এই জন্য এদেরকে বলা হয় ফিনটেক। এই ধরনের প্রশ্নগুলো আপনার ওই যে শেষে দেখবেন 19টা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে থাকবে যে আপনাদের প্রশ্ন হতে পারে যে গ্রামীণ ফোন বা আহ, রবি এরা কি ফিনটেকের মধ্যে পড়ে, যদি পড়ে তাহলে ব্যাখ্যা করেন, সেটাও প্রশ্ন হতে পারে। তো এই জন্য বেসিক জায়গাটাকে বুঝতে হবে, এই জন্য আমি আপনাদেরকে বেসিকটা নিয়ে কথা বলছি, আপনার রিডিং পড়লে বাকিটা আপনারা ক্লিয়ার হবেন। এখন কথা হচ্ছে যে আপনি লেখার সময় কতটুকু লিখবেন। লেখার সময় জাস্ট এই যে শুরুর কয়েকটা লাইন, 2টা লাইন লিখবেন যে টেকফিন জিনিসটা কি, আর এক্সাম্পল বা উদাহরণ দিবেন, এই যে নিচে যে এক্সাম্পল দিবেন, এই পুরাটা লিখবেন না। এটা জাস্ট দেওয়া হয়েছে আপনার জন্য, নিজেরাই এই শব্দটার সাথে যেন ভুলে না যান, শব্দটার সাথে যেন পরিচিত হন, এবং একটা একটা রিডিং পড়ে যেন আপনাদের একটা মধ্যে আমার কথার সাথে মিল রেখে যেন আপনারা এটাকে অভিযোজিত করতে পারেন, সেই বিষয়টার জন্য এখানে কিছু বেশি দেওয়া হয়েছে। ওকে, তারপর দেখেন এখানে ডিফারেন্স বিটুইন ফিনটেক অ্যান্ড টেকফিন। এই প্রশ্নটা মাঝে মাঝে আসতে পারে বা আসে, সেটা কি, ফিনটেক আর এটার মধ্যে পার্থক্য কি। এটা শর্ট করে দেওয়া আছে, স্টার্ট উইথ ফিনান্স অ্যান্ড ইউজ। ফিনটেক হচ্ছে স্টার্ট উইথ ফিনান্স অ্যান্ড ইউজ টেকনোলজি টু ইমপ্রুভ ফিনান্সিয়াল সার্ভিসেস। আর দেখেন নিচে কি আছে, ফিনটা কি, স্টার্ট উইথ টেকনোলজি অ্যান্ড অ্যাডস ফিনান্সিয়াল সার্ভিসেস টু এক্সিস্টিং প্ল্যাটফর্ম অর ইকোসিস্টেমস। তার এক্সিস্টিং প্ল্যাটফর্ম আর ইকোসিস্টেমকে ইউজ করে সে কি করে, তার একটা ফিনান্সিয়াল সার্ভিসকে কি করে, অ্যাড করে, একটা টেকনোলজি কোম্পানি। ওকে, তারপর দেখেন এখানে ফিনটেকে আরেকটা কি আছে, ফোকাসড অন ইনোভেস্টিং ফিনান্সিয়াল প্রসেসেস সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস। তাদের ফোকাস থাকে সবসময় ইনোভেটিং কি, ফিনান্সিয়াল প্রসেসেস, ফিনান্সিয়াল প্রসেস সিস্টেম এবং সার্ভিসটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, এগুলোকে কিভাবে মানুষের কাছাকাছি যাওয়া যায়, হ্যাঁ, সিস্টেমকে কিভাবে ইমপ্রুভ করা যায়, সার্ভিসটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, এই বিষয়গুলো নিয়ে তাদের কাজ ফিনটেকের। ফিনান্সিয়াল প্রতিষ্ঠান যেমন ব্যাংক। ওকে, তো এক্সাম্পল উদাহরণস্বরূপ কি, পেপ্যাল, স্কোয়ার, সোপি, এগুলো সব। পেপ্যাল কি, এগুলো কি, এগুলো কিন্তু একটা টেকফিন। কেন, এটা একটা ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠান এই পেপ্যালটা নিয়ে এসেছে। পেপ্যালটা মূলত কি, মূলত একটা ইন্টারন্যাশনালি দেখা যাচ্ছে ডলার কারেন্সি ট্রানজাকশনের জন্য এটা খুবই জনপ্রিয়। পেপাল বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করেন, এটা খুবই জনপ্রিয় একটা আর্থিক লেনদেনের জন্য বেস্ট টেকনোলজি আর কি। তো টেকফিনের মধ্যে যদি পড়ি, টেকফিনের মধ্যে দেখেন এখানে এক্সাম্পল স্বরূপ এখানে কি কি আছে, আলিবাবা, অ্যামাজন, গুগল, ফেসবুক, অ্যাডিং পেমেন্ট সিস্টেম, লেন্ডিং অ্যান্ড ব্যাংকিং সলিউশনস। এই আলিবাবা, অ্যামাজন, এগুলোকে শুধু আমরা কিন্তু টেক জায়ান্ট হিসেবেই চিনি, হ্যাঁ, গুগল, ফেসবুক, কিন্তু এরাও কিন্তু কিছু আম, আম, আপনার ব্যাংকিং সার্ভিস বা ফিনান্সিয়াল সার্ভিস এরা কি অ্যাড করেছে, যেমন পেমেন্ট সিস্টেম অ্যাড করেছে,
তারপর লেন্ডিং এরাও কিন্তু ইয়া করে, লেন্ডিং দেয়। তারপর ব্যাংকিং সলিউশন এরাও কিছু অ্যাড করেছে। তো এই জন্য এই আলিবাবা, অ্যামাজন, গুগল এবং ফেসবুক এদেরকে টেকফিন এর মধ্যে পড়ে। আবার তারা না, যারা টেকনোলজি, শুধু টেকনোলজি নিয়ে কাজ করে, তারা কোনো ফিনান্সিয়ালের সাথে ইনভলভ না, তারা কিন্তু আবার টেকফিনের অন্তর্গত না, তারা শুধুমাত্র টেকনোলজি কোম্পানি। এটা ইয়াতে রাখবেন। আচ্ছা, নিচে শর্ট করে একটা জিনিস দেওয়া আছে, রিকট্যাক। রিকট্যাকটা আসলে মূলত টেকফিনেরই, এটা মূলত ফিনটেকেরই একটা অংশ, পার্ট বলা যেতে পারে, ফিনটেকের একটা পার্ট। অর্থাৎ আমরা যদি একটা সিম্পলি ভাবে চিন্তা করি, যে আমরা যদি উদাহরণ দেই, সেটা হচ্ছে রেগুলেটরি টেকনোলজি। রেগুলেটরি টেকনোলজি কি? এটা মূলত হচ্ছে যারা এই যে আহ, আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট গুলো রয়েছে, সেই ইনস্টিটিউট গুলোর তাদের প্রয়োজনে বিভিন্ন রেগুলেটরি টেকনোলজি এটার সাথে অ্যাড হয়। যেমন ধরেন কেওয়াইসি ফর্ম, যখন কোনো একজন নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে আসে, তখন দেখা যাচ্ছে যে এই কেওয়াইসি ফর্মের মাধ্যমে কি করা হয়, ওই ব্যক্তিটার কি করা হয়, আইডেন্টিটি ভ্যালিডেট করা হয় বা জাস্টিফিকেশন করা হয়। তো এই যে কেওয়াইসি, ই কেওয়াইসি ফর্ম, এটা একটা রেগুলেটরি টেকনোলজি, যে টেকনোলজিটা অ্যাড করেছে কে? ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলো। হ্যাঁ, তো এই জন্য রিকট্যাকটা আসলে মূলত ফিনটেকের মধ্যে পড়ে, ফিনটেকের একটা পার্ট, সাবসেট বলা হয়। এই জন্য দেখেন নিচে লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন ইট ইজ এ সাবসেট অফ ফিনটেক। ফিনটেকেরই একটা পার্ট, বাট এটা আলাদা করে আলোচনা করা হয়, কারণ এর একটা এক্সটার্নাল গুরুত্ব রয়েছে। এরা শুধুমাত্র কি করে, রেগুলেটরি টেকনোলজি গুলো নিয়ে কাজ করে, বা এই ধরনের টেকনোলজি, যে টেকনোলজিগুলো রেগুলেটরি মূলক কাজ করে থাকে। যেমন কেওয়াইসি ফর্ম, ই কেওয়াইসি ফর্ম, এই যেমন দেওয়া আছে, এ পারফেক্ট এক্সাম্পল অফ রিকটেক ইজ দ্য ইলেকট্রনিক নোন ইউর কাস্টমার বা ই কেওয়াইসি প্রসেস বাই হুইচ ব্যাংক ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ দ্য পিপল হু ওপেন নিউ অ্যাকাউন্ট ডিজিটালি। কোনো একজন ব্যক্তি ডিজিটালি একটা অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছে, তাহলে তার কি করতে হবে? তাকে তো আইডেন্টিফাই করতে হবে, জাস্টিফাই করতে হবে। এই জাস্টিফিকেশনের কাজটা ই কেওয়াইসি ফর্মের মাধ্যমে করা হয়। আমরা অনেকেই আমরা অনলাইনে এখন এটা কিন্তু আছে, যে আমরা কিন্তু অনলাইনে যে কোনো ব্যাংকের এখন অ্যাকাউন্ট করতে পারি, বা এখন কোনো ব্যাংকেও যেতে হয় না। তাছাড়া আমরা ব্যাংক ঘরে বসে থেকে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারি। তো এই যে প্রসেসটা, এটা ই কেওয়াইসি ফর্ম, এটা রিকটেকের অন্তর্ভুক্ত। এই ছোট ছোট এক্সাম্পল গুলো আপনারা মনে রাখবেন, তাহলে এই শব্দগুলো, এই শব্দের সাথে খুবই ভালোভাবে মাথায় থাকবে সব সময়। আপনারা কিছু লিখতে পারবেন, এগুলো একবার থেকে দুইবার রিডিং পড়বেন, আর এই শব্দগুলো বা ওই উদাহরণগুলো মাথায় রাখবেন। পরীক্ষার খাতায় আপনারা নিজের মতো করে অনেক সুন্দর করে লিখতে পারবেন। একদম যে একদম এখানে যা আছে হুবহু উঠিয়ে দিতে হবে এমন কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে মাথায় এই বিষয়ে আপনার বেসিকটা আছে কিনা, আর শর্ট যেটা প্রশ্ন করছে সে প্রশ্ন অনুযায়ী আপনি অ্যান্সার টু দ্য পয়েন্টে করতে পারছেন কিনা, এতটুকুই। তো আমি মনে করি আমি যে সিনopসিসটা দিয়েছি এখানে মোটামুটি অল ওভার কভার করবে। আপনারা শুধু দেখেন প্রশ্নগুলোতে যদি একটু রিসার্চ করেন, দেখবেন একটু প্রশ্ন, প্রতিবারের প্রশ্নে আপনার ইয়া হয়, মানে একটু ওয়ার্ডে একটা সেন্টেন্সগত পার্থক্য ক্রিয়েট হয়, যেটার জন্য মনে হয় যে প্রশ্নটা মনে হয় নতুন, বা প্রশ্নটা হয়তো বা আমার সিনopসিসের মধ্যে নাই। কিন্তু ওই সামান্য সেন্টেন্সের পার্থক্যের কারণে বা ওয়ার্ডের পার্থক্যের কারণে আমাদের কাছে নতুন মনে হয়, কিন্তু প্রশ্নটা আসলে আদৌ ওই সিনopসিসের মধ্যেই আছে, প্রশ্নের মধ্যেই আছে, যেগুলো পড়েছেন ওর মধ্যেই আছে। তো আমি যখন আইসিটিতে পরীক্ষা দিয়েছি, ইয়াতে আমাদের ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেশন সিস্টেম অ্যাড হয়েছিলাম, এরকম হতো যে প্রচুর, মানে প্রশ্নের প্যাটার্ন হতো আলাদা, কিন্তু প্রশ্নের অ্যান্সার এক সেম। তো এটা একটু মাথায় রাখবেন আর কি। হ্যালো। আচ্ছা, কখন থেকে শুনতে পারছিলেন না? একটু যদি ইয়া ধরেন, রেসপন্স করেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিকটেকের ব্যাপারে বলতেছেন। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে হ্যাঁ, গিয়েছিল, নেটের মেবি প্রবলেম হয়েছিল। তো আচ্ছা, আপনার কখন পাঁচ থেকে সাত মিনিট থেকে আর কি কাপা কাপা আসতেছিল আর কি। আচ্ছা 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 আচ্ছা। আম, কত, রিকটেকের আমি রিকটেকে ডেফিনিশন, ছিলাম তাই? আচ্ছা, রিকটেক পর্যন্ত। ইকিউআইসি নিয়ে আলাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওকে, কমন অ্যাপ্লিকেশন অফ রিকটেক। রিকটেকের কিছু কমন অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে। অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড নো ইয়োর কাস্টমার কমপ্লায়েন্স, fraud detection and prevention, regulatory reporting, risk and compliance management, data protection and privacy। এগুলো মোটামুটি রিকট্যাকের অ্যাপ্লিকেশন সাইট। এইগুলোতে মূলত রিকট্যাক ইউজ করা হয়, রিকট্যাক টেকনোলজি ইউজ আছে। তারপর হচ্ছে রিকট্যাক টেকনোলজির এখানে কিছু ইম্পর্টেন্স দেওয়া আছে। রিডিউস কস্ট, এখানে ফুললি এগুলো যে পড়বেন, যদি এই রিলেটেড কোনো প্রশ্ন আছে ওই ধরনের ইলাবোরেশন তো আসবে না। যদি রিকটেক এখানে মূলত ম্যাক্সিমাম প্রশ্নগুলো যেগুলো আপনার শর্ট প্রশ্ন আকারে, যে 4 মার্কের যে প্রশ্নটা আছে, এখানে দেখা যাচ্ছে যে রিকটেকের এখন কতটুকু দিবেন। এত 4 মার্কের জন্য তার টোটাল এই যে রিকটেকে এখানে যা আছে সবগুলো তো আর দিবেন না। এখানে রিকটেকটা কি, রিকটেকের এক্সাম্পল, হ্যাঁ। আর তারপর এখানে প্রয়োজনে এই 5টা যে অ্যাপ্লিকেশন সাইট উইথ হচ্ছে নিচের প্রয়োজনে ফুল ইলাবোরেশন দরকার নেই। এখানে জাস্ট ইম্পর্টেন্সটা কি 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 ইম্পর্টেন্স আছে যেরকম জাস্ট উদাহরণ সহ এখানে দিয়ে দিবেন আর কি। এগুলো ফুল ইলাবোরেশন দরকার নেই। আবার দেখেন ফুলটা শেষে আমি প্রতিটার শেষে এটার একটা সামারাইজেশন দিয়েছি। আপনারা একটা এই সামারিটা পড়লেও মোটামুটি ওইটার একটা সামারি পাবেন। যদি মনে করেন যে 3 মার্ক বা 2 মার্কের জন্য কোনো প্রশ্ন আছে, তাহলে এই শর্ট সামারিটা ওখানে উল্লেখ করে দিলেও হবে। তবে বেসিকটা যেন থাকে, তাহলেই হবে আর কি। ওকে, এই 3টা ওয়ার্ডের সাথে আমরা পরিচিত তো হলাম। এখন এটা 98-এ এসেছিল, তো এটা সামনেবার আসার প্রবাবিলিটি খুবই কম। তারপরেও আপনারা এটা জানার জন্য নিজের জায়গা থেকে অবশ্যই এটা উম, একটু পড়বেন, পড়ে একটু জেনে নেবেন আর কি। তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন টেকনোলজি। ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ব্লকচেইন টেকনোলজি, তো আমরা তো মোটামুটি সবাই কারেন্সি বা আহ, এগুলোর সাথে পরিচিত, মানি এগুলোর সাথে পরিচিত। তো আমরা যদি একটু বলি যে আমাদের যখন আর্থিক ব্যবস্থা ছিল না, তখন তো আমাদের যখন টাকা ছিল না বা লেনদেনের কোনো অপশনাল আমাদের কি মানে সরাসরি লেনদেন লেনদেন করতে হতো, বিনিময় প্রথা ছিল, হ্যাঁ। তখন যে বিষয়গুলো ছিল আর বর্তমান যে টাকা ব্যবস্থা আমরা যেটার মধ্যে আছি, আর্থিক ব্যবস্থার মধ্যে আছি, এই আর্থিক ব্যবস্থা আর ওই বিনিময় প্রথার মধ্যে আপনাদের কাছে কোনটা বেটার মনে হয়? একটু বলেন দেখি। অবশ্যই বলবেন যে বর্তমান আর্থিক সিস্টেমটা বেটার, ফাইন্যান্সিয়াল সিস্টেমটাই অনেক বেটার আগের তুলনায়। কারণ যে শুরুর দিকে যখন বিনিময় প্রথা ছিল তখন তো আমরা ওই যে যে প্রবলেমগুলো হতো সেই প্রবলেমকে সলভ করার জন্যই তো আমাদের আর্থিক ব্যবস্থার চলে আসলো। কিন্তু এই আর্থিক ব্যবস্থা আসার পরেও দেখা যাচ্ছে আরো কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো কিছু কিছু প্রবলেম, সেগুলো কি যদি 2-1টা বলেন দেখি একটু। আপনারা তো ব্যাংকিং এর সাথে নিয়মিত জড়িত আছেন, যে এই বর্তমান আর্থিক ব্যবস্থা যেটা আছে এখান থেকে কি কি প্রবলেম, আগের প্রবলেমকে সলভ করতে গিয়ে নতুন কি প্রবলেম ক্রিয়েট হয়, নাকি এই প্রবলেমটা একদম বেস্ট এর মানে মানে এই সিস্টেমটা বেস্ট, বর্তমান আর্থিক ব্যবস্থাটা বেস্ট মানি অর্থাৎ এক্সচেঞ্জের জন্য। আপনার একটা মতামত দেন, যে কেউ একজন বলেন যে আপনার। এখানে বর্তমান যে আর্থিক ব্যবস্থাটা আছে স্যার, হুম। এই আর্থিক ব্যবস্থার মধ্যে যেটা প্রবলেম ফিল করি সেটা হলো যে যেটা মানে মানি লন্ডারিং বলে, হুম। যে আমাদের ফান্ড গুলা যেমন বাটারফ্লাই সিস্টেমে কিন্তু আমি একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিস বিনিময় করলাম, হুম। কিন্তু তখন কিন্তু আমাদের এই মানি লন্ডারিংটা হতো না। কিন্তু এখন কিন্তু মানি লন্ডারিংটা এই যে ফিনান্সিয়াল কারণে কিন্তু প্রচুর টাকা পাচার হয়ে যাচ্ছে। যেমন আমাদের বর্তমান যে অবস্থা, হুম। যে বাংলাদেশ থেকে প্রচুর টাকা বিভিন্নভাবে পাচার হয়ে গেছে শুধু এই সিস্টেমটার কারণে হুম। পাচার হয়েছে। আচ্ছা। আমার কাছে মনে হয় যে এই সিস্টেমটার কারণে বেশি পাচার হয়েছে। আচ্ছা, আর কোনো কেউ বলবেন? টেকনোলজি ব্যবহারের ফলে আমাদের আসলে সিকিউরিটিটাও, আমাদের পার্সোনাল সিকিউরিটি বা আমাদের যে ফিনান্সিয়াল সিকিউরিটি, এই হুম। সিকিউরিটিটা বেশ একটা হুমকির মুখে পড়ছে, যেটা বাটার সিস্টেমে এই ধরনের সিকিউরিটি প্রবলেম হতো না। আচ্ছা। আর আচ্ছা, ওই ওই সিস্টেমের 2-1টা সুবিধা বলতে পারবেন?
না, পূর্ববর্তী সিস্টেমের যে আমরা বিনিময় প্রথাতে আমাদের কি দুই একটা সুবিধা বলতে পারবেন? একটা দুইটা সুবিধা বললে হবে। না, আমি কেন এগুলো নিয়ে আলোচনা করছি, কারণ এই যে ব্লক চেইন টেকনোলজি বা ক্রিপ্টোকারেন্সিতে যখন আসবো, আসলে এটা কেন আমরা এখানে আসব? আমরা তো একটা প্রথাতে ছিলাম, সেখান থেকে তো বর্তমানে এসে একটা একটা প্রথাতে আছি। তাহলে আমরা কেন ব্লক চেইন টেকনোলজি বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা কেন এত মাতামাতি করছি, এগুলো নিয়ে কথা বলছি কেন? এই জন্যই মূলত এগুলো নিয়ে কথা বলছি, বা পূর্বেরটা টানলাম আর কি। বলেন, আমরা বাটার সমাধান। সিস্টেমে, বাটার সিস্টেমে কোনো ধরনের কারেন্সি মেনটেন করা লাগতো না। হুম, এখন তো আমাদেরকে যে কোনো একটা ট্রানজেকশন করতে গেলে আমাদেরকে একটা কারেন্সি মেনটেন করতে হয় আমাদেরকে। তো এই কারেন্সিটা তো অন্তত লাগতো না, যে পণ্য দিত, আবার একটা বিনিময়ে আর একটা পণ্য নিয়ে যেত, হুম, অর্থাৎ যে যার চাহিদা মেটাতো এভাবে। তো এখানে হুম, কারেন্সিটা মেনটেন করার প্রয়োজন ছিল না। হুম, হুম, হুম। এটা কি, আমি তাহলে ব্যাপারটা বলি, সেটা হচ্ছে যে যখন দেখেন, আমি যদি নিচের দিকে যাই, এই যে এই ব্লক চেইন টেকনোলজি, আমরা এখন আলোচনা করব ব্লক চেইন টেকনোলজিটা কি। তার আগে আমি দেখেন এই নিচের দিকে যাই, সেটা হচ্ছে কি, এই যে দেখেন বেনিফিট অফ ব্লক চেইন টেকনোলজি, এখানে যদি দেখি, দেখেন বেনিফিটটা কি কি: সিকিউরিটি, ট্রান্সপারেন্সি, ইফিসিয়েন্সি, ট্রেসেবিলিটি। এখন এই দুই এখানকার অনেকগুলোই যেটা আগের বিনিময় প্রথাতে ছিল, যেটা বর্তমানে নাই। যেমন ধরেন সিকিউরিটি, আমি যদি বলি, যেমন আমার অর্থটা আমি ব্যাংকে রাখছি, ব্যাংক কি আমাকে সিকিউরিটি দিতে পারছে 100%? বলেন, রেসপন্স করেন, ব্যাংক কি আমাদেরকে 100% সিকিউরিটি দিতে পারছে? না। আমি আমার অর্থ ব্যাংকে রাখছি, ব্যাংক থেকে যে কোনো মুহূর্তেই দেখেন 10টা ব্যাংক প্রায় দেউলিয়া হওয়ার দিকে আছে, এরকম অনেক অনেক পৃথিবীব্যাপী অনেক উদাহরণ আছে যে ব্যাংক তার কি করেছে, টাকা কালেক্ট করে পরবর্তী দিতে পারে নাই, এরকম অনেক আছে। তো ব্যাংক ব্যাংক 100% সিকিউরিটি দেয় না। ওকে। ট্রান্সপারেন্সি, এটা কি দেয়? না, কারণ এখানে সবকিছু মোটামুটি ব্যাংকের কাছে গোপনীয়তা ভিত্তিকই থাকে। এটা আমরা কিন্তু ব্যাংকের কোনো বিষয় কিন্তু একজন গ্রাহক কিন্তু সরাসরি জানে না। ব্যাংকের ভিতর কি হচ্ছে, তার কি কাজ হচ্ছে, তারা কিভাবে এটাকে ইউজ করছে, এভরিথিং, কোনো ব্যাপারটাই কিন্তু এখানে ট্রান্সপারেন্সি থাকছে না। এফিসিয়েন্সিটা, তো এইভাবে প্রায় অনেকগুলো বিষয়ই যেগুলো পূর্ববর্তী বিনিময় প্রথাতে ছিল, যেটা বর্তমানে আর্থিক ব্যবস্থার সাথে এটা নেই। তো এই জন্য মূলত এই আর্থিক ব্যবস্থার একটি সমস্যাকে সমাধান করার জন্য আমরা আর্থিক ব্যবস্থা নিয়ে আসলাম, কিন্তু এখান থেকে আরো কিছু প্রবলেম ক্রিয়েট হলো। যেমন ধরেন, এখন চাইলেই কিন্তু একটা দেশ কিন্তু চাইলেই অনেকটা, যেমন আমরা যখন ইয়াতে ছিলাম প্রথম দিকে, যখন ব্যাংক ডিপ্লয় হয়, তখন কিন্তু দেখেন কি করা হতো, স্বর্ণের বিনিময়ে, স্বর্ণ রৌপ্যর বিনিময়ে কি করা হতো, একটা দেশ অর্থ বা টাকা ছাপাইতে পারতো, বা তার রিজার্ভটা স্বর্ণ ভিত্তিক হতো, বা যেটাই বলি না কেন। তো এখন পরবর্তীতে তো কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ কিন্তু এই টাকাটা কিন্তু আর ওই যে আমার যে পরিমাণ স্বর্ণ আছে আমি সেই পরিমাণ টাকা ছাপাবো, কিন্তু সেই পরিমাণে কিন্তু হচ্ছে না। এখন দেখা যাচ্ছে একটা দেশ তার প্রয়োজনে হিউজ পরিমাণ, তার যতটুকু না সঞ্চয় আছে তার চেয়ে বেশি টাকা সে ছাপাতে পারছে, নিজের প্রয়োজনে সে ছাপিয়ে নিচ্ছে। এতে কি হচ্ছে? ইনফ্লেশন হচ্ছে। হ্যাঁ, মুদ্রাস্ফীতি হচ্ছে। এটা কিন্তু এটার কিন্তু বড় একটা সমস্যা, এই বর্তমান আর্থিক সিস্টেমের, ব্যাংকিং সিস্টেমের, এটা কিন্তু বড় একটা সমস্যা যে নিজের মতো করে টাকা ছাপিয়ে কি করা হয়। হ্যাঁ, আর্থিক মূল্য কমিয়ে দেওয়া যায়, কমিয়ে যায়, বা কমানো হয়, বাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, এই বিষয়গুলো আর কি। এই যে এটা একটা প্রবলেম।
আরো কিছু প্রবলেম আছে, যেমন ধরেন যে আপনি যখন বিনিময় প্রথায় এখন কিন্তু দেখেন পৃথিবীব্যাপী আপনি যেমন ডলারের একটা প্রাচুর্যতা আছে, কিন্তু আপনি কিন্তু চাইলেই আমি টাকা দিয়ে কিন্তু চাইলেই অন্য দেশ থেকে কোনো কিছু আমি সহজে কিনতে পারবো না। টাকা দিয়ে আমি সেটা কিনতে পারবো না। কেন পারবো না? আমাকে কোনো কিছু কিনতে গেলে বাহির থেকে ইম্পোর্ট করতে গেলে আমাকে অবশ্যই ডলার বা অন্য কোনো কারেন্সির কি হেল্প নিতে হবে। হ্যাঁ। তো আরো অনেক কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো একটা প্রবলেম রেজ করেছে বর্তমান আর্থিক ব্যবস্থায়, আর এই প্রবলেমগুলোকে সমাধান করার জন্যই মূলত নতুন একটি আমরা আর্থিক ব্যবস্থার দিকে যাচ্ছি, সেটাকে ডিজিটাল আর্থিক ব্যবস্থা যেটাকে আমরা বলছি, ডিজিটাল কারেন্সির দিকে যাচ্ছি। এরকম একটা ডিজিটাল কারেন্সি হলো আমরা যেটা চিনি বিটকয়েন নামে পরিচিত, আমরা অনেক পরিচিত, লিথারিয়াম, বিটকয়েন, এগুলো খুব ডিজিটাল কারেন্সি। তো ডিজিটাল কারেন্সি জানার আগে, ডিজিটাল কারেন্সি তো একটা কারেন্সি, নর্মাল বর্তমান কারেন্সির মতোই একটা কারেন্সি, বাট ওটা ডিজিটাল ফরম্যাট। বাট এই ডিজিটাল কারেন্সি বোঝার জন্য আমাদেরকে একটা ব্লকচেইন টেকনোলজি বুঝতে হবে। ব্লকচেইন টেকনোলজিটা বুঝতে হবে। তো ব্লকচেইন টেকনোলজিটা কি? ব্লকচেইন টেকনোলজিটা হচ্ছে যে, যেমন ধরেন আমাদের প্রত্যেকটা বিষয় কিছু কিছু ক্রাইটেরিয়া থাকলে সেটা ব্লকচেইন টেকনোলজির মধ্যে পড়ে। আর ওই ব্লকচেইন টেকনোলজিকে যদি কেউ অ্যাডাপ্ট করে কোনো একটা আম, আর্থেও বা ট্রানজেকশনের জন্য, যে কোনো একটা মাধ্যম যদি সে নিজে ক্রিয়েট করতে চায়, ডলারের মতো করে বা অন্য কোনো পাউন্ডের মতো করে, সেটাকে তাকে অবশ্যই ব্লকচেন, এই এই ব্লকচেন টেকনোলজিগুলোকে ইউজ করি মূলত এগুলো আহ, উদ্ভব হয়েছে। এই বিটকয়েন, তারপর লিথারিয়াম, এগুলোর উদ্ভবটা কোথা থেকে হয়েছে? এগুলো তো মূলত ব্লকচেন টেকনোলজিকে ইউজ করেই হয়েছে। আর ব্লকচেন টেকনোলজি যদি না ইউজ করা হয় তাহলে তো আর এই কয়েনগুলোর ভিত্তি থাকবে না। কারণ হলো আপনি এটা যেহেতু বলা হচ্ছে ডিজিটাল কারেন্সি, আপনি আপনার মতো করে কি করবেন? কারেন্সি গুলো তৈরি করবেন, মাইনিং করবেন, করে কি করবেন? অন্যজনকে পাঠিয়ে দেবেন। আমার কাছে আছে 10 কয়েন, আমার ডিজিটাল কয়েন আছে আমার কাছে হলো 10টা, আমি পাঠিয়ে দিলাম আমার কাছ থেকে নিজেই মাইনিং করে আমি এটা পাঠিয়ে দিলাম হচ্ছে 20টা করে। মানে আমি নিজেই টাকা উদ্ভব করছি। আর যেহেতু একটা দেশ বা একটা যেহেতু নিজেই কি করতে পারে, টাকা তৈরি করতে পারে নিজে, তার প্রয়োজন অনুযায়ী টাকা ছাপাইতে পারে, এটা একটা কেন্দ্রীয় ব্যাংক করতে পারে একটা দেশের। তো এই প্রবলেম যেন, এই প্রবলেম থেকে বাঁচার জন্যই যেহেতু আমরা ডিজিটাল কারেন্সিতে আসলাম বা আসার চেষ্টা করছি, তার মানে এই প্রবলেমটা অবশ্যই কোথায় থাকবে না? ডিজিটাল কারেন্সিতে থাকবে না, যে আপনি চাইলেই নিজের মতো করে আপনি টাকা ছাপিয়ে নেবেন, টাকা বাড়িয়ে নেবেন, এমনটা এখানে করা পসিবল না। আর এই জন্যই ব্লকচেন টেকনোলজিটা এখানে কয়েকটা বিষয় যুক্ত করে এই টেকনোলজিটা উদ্ভব করা হয়েছে, যার আন্ডারে মূলত এই বিটকয়েন বা বিভিন্ন লিথারিয়াম, বিভিন্ন কয়েনগুলো উদ্ভব হয়েছে, ডিজিটাল কয়েনগুলোর উদ্ভব হয়েছে। তো ব্লকচেন টেকনোলজিটা কি? ব্লকচেন টেকনোলজিটা হচ্ছে ইজ এ ডিসেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউটেড লেডজার সিস্টেম দ্যাট securely records transaction across multiple computers, ensuring transparency, security and immutability। এটা এখন এটা কি কি? এটা যদি দেখাই আমি আপনাকে। আচ্ছা, দেখেন, আচ্ছা এখানে
আচ্ছা এখানে দেখেন আচ্ছা এটা কেটে দেই। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি, হ্যাঁ, হ্যালো। শোনা শুনতে যাচ্ছে, পাচ্ছি। শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। আচ্ছা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা এখানে আচ্ছা এখানে দেখেন, আমি এখানে যে আর্ট করতে চেয়েছিলাম, এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে, আমি যে তিনটা ব্লক, চারজন ব্যক্তিকে এখানে ড্র করেছি। আমি ব্লক চেইন, আমি বোঝাচ্ছি ব্লক চেইন টেকনোলজিটা এটা আসলে কি, এটা বোঝার জন্য আর কি। এটা হলো, মনে করেন এখানে চারজন ব্যক্তি আছেন, এ বি সি ডি। হ্যাঁ, এই চারজন ব্যক্তির মধ্যে আর্থিক লেনদেন হবে। মনে করেন যে এর কাছে মনে করেন যে 10টা কয়েন আছে বা 20টা কয়েন আছে। এ কি করবে, বলছে যে আমি চাচ্ছি বি কে 5টা কয়েন দেওয়ার জন্য, বা আমি 10টা কয়েন দেওয়ার জন্য। তো এ কি করলো, একটা 10টা কয়েন বা 5টা কয়েন সে কি করবে, বি কে দিবে। এর কাছে কয়টা কয়েন আছে? 20টা কয়েন আছে। তো এই 20টা কয়েন থেকে সে কে বি কে 10টা দিবে। এখন বি চাচ্ছে যে সি কে তার অ্যাকাউন্ট থেকে আহ 5টা কয়েন দিবে। ওকে, তাহলে সে এখানে 5টা কয়েন দিবে। সি চাচ্ছে এখান থেকে কয়টা দিবে, 2টা অথবা 3টা দিবে। এখন এ চাচ্ছে এখান থেকে, সে এখানে কয়টা দিবে, 15টা দিবে। মানে এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, সি এবং ডি এই চারজন ব্যক্তি, এই চারজন ব্যক্তির মধ্যে অর্থের লেনদেন হবে, একটা ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল কারেন্সির লেনদেন হবে। এ কি করছে, 10টা কয়েন বি কে দিবে। ওকে, বি সি কে দিবে 5টি, সি ডি কে দিবে 2টি। এখন এই প্রতিটা ট্রানজেকশন, ব্লকচেইন টেকনোলজি হচ্ছে, এ যখন বিতে কোনো ধরনের ট্রানজেকশন করবে, এতে যখন কোনো ধরনের ট্রানজেকশন করবে, এ যখন বিতে কোনো ধরনের ট্রানজেকশন করবে, সেই ট্রানজেকশনটা সেটা কি হবে, ওপেন। ওপেন, এই যে ডিস্ট্রিবিউটেড লিজার যেটাকে বলা হয়, যে খাতাটা লিজার খাতা, খতিয়ান খাতাটা যেটা, এটা কিন্তু ডিস্ট্রিবিউটেড হবে। অর্থাৎ এই ইনফরমেশনটা শুধুমাত্র আম, আম, তাদের মধ্যে থাকবে না, এই ব্লকচেইন টেকনোলজির মধ্যে যারা যারা ইনক্লুডেড আছেন, যেটাকে নোড বলা হয়, যে এই 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 টেকনোলজির মধ্যে যতগুলো নোড আছে, যতগুলো ইউজার আছে, সবার কাছেই এই ট্রানজেকশনটা কি থাকবে, ওপেন থাকবে, ডিস্ট্রিবিউটেড হয়ে হয়ে যাবে। অর্থাৎ এ যে বির কাছে যে 10টা কয়েন দিয়েছে, এটা সিও জানবে, এটা ডিও জানবে। ঠিক আছে। আবার দেখা যাচ্ছে বি যখন সেই তার 10টা কয়েন থেকে সি কে 5টা কয়েন দিতে চাবে, তখনও কিন্তু এই এই ট্রানজেকশনটার প্রত্যেকটা ডকুমেন্ট কি জানবে, এটা প্রত্যেকটা ডকুমেন্ট সবাই জানবে, এ জানবে, বি জানবে, সি জানবে। এবং এই যে যে এ থেকে বি তে যে একটা ট্রানজেকশন হলো, এই ট্রানজেকশনের জন্য একটা ট্রানজেকশন লিপিবদ্ধ হবে কোথায়, ধরে নিলাম মেইন সেন্টার, এটা লিপিবদ্ধ হলো, আর এটা সবার কাছেই ডিস্ট্রিবিউটেড হলো। আবার বি থেকে যে সি তে যে ট্রানজেকশন হবে, এটাও এরকম কি হবে, ডিস্ট্রিবিউটেড হবে। এরকম একটা কি হবে, আম, আপনার ট্রানজেকশনের যে
ইয়াটা মেসেজটা সেটা সবার কাছে এরকম থাকবে এবং এটার মধ্যে ইন্টারকানেকশন থাকবে। এই যে এটার মধ্যে এই দুইটার এখান থেকে 10টা থেকে এখানে এসেছে, 5টা থেকে আবার 10টা থেকে এখানে 5টা এসেছে, এই সবগুলোর মধ্যে একটা এই যে চেইন থাকবে, এই যে এটার মধ্যে একটা কানেকশন থাকবে, অর্থাৎ এটার সাথে এটার কানেকশন থাকবে। আবার যখন সি যখন দুইটা ট্রানজাকশন করলো তখনও দেখা যাবে যে এখানে আরেকটা ট্রানজাকশন এখানে কি হবে, সবার কাছে চলে যাবে যে এসি দুইটা কয়েন ডি কে ট্রানজেকশন করেছে, তাহলে এখানে আরেকটা ট্রানজেকশনের এখানে ডকুমেন্ট এখানে আহ, লিপিবদ্ধ হবে। এটাও কি হবে, সির সাথে এটা চেইনড অবস্থায় থাকবে। তো আবার এই যে দেখেন, এ বি কে দিল একটা ট্রানজেকশন লিপিবদ্ধ হলো, বি সি কে দিল এটাকে একটা ট্রানজেকশন লিপিবদ্ধ হলো, সি ডি কে দিল এটার জন্য একটা ট্রানজেকশন লিপিবদ্ধ হলো। এখন এই প্রতিটা ট্রানজেকশনের এই যে হোল ট্রানজেকশন আইডিটা এটা সবার কাছেই থাকবে, এর কাছেও থাকবে, বির কাছেও থাকবে, সির কাছেও থাকবে, ডির কাছেও থাকবে। অর্থাৎ এটা ওপেন, ডিসেন্ট্রালাইজড, এমন না যে শুধুমাত্র ব্যাংকের মধ্যে কেন্দ্রীভূত থাকবে, শুধু ব্যাংকই জানবে বা ওই পার্সনটা পর্যন্ত সামান্য পরিমাণ জানবে আর কেউ জানবে না, এমনটা না। এটা হলো ডিসেন্ট্রালাইজড হতে হবে। ব্লকচেইন টেকনোলজির মূল শর্তটাই হতে হচ্ছে এটা ডিসেন্ট্রালাইজড হবে। যে কোনো ইনফরমেশন, যে কোনো ট্রানজাকশনটা অবশ্যই সেটা ডিসেন্ট্রালাইজড হয়ে সবার কাছে যাবে এবং সবাই এটাকে কি করলে অনুমতি দিলেই, সবাই এটাকে কি করলে কনসেনসাস করলেই, সম্মতি হলেই শুধুমাত্র এই ট্রানজাকশন গুলো পসিবল হয়। যেমন ধরেন আমি যদি এর কাছে দশটা দশটা কয়েন বি কে দেওয়ার পর এর কাছে আছে হলো 10টা, এটা সবাই জানে, যেহেতু এটা সকল ট্রানজাকশনটা যেহেতু এটা ওপেন, সেহেতু সবাই জানে এর কাছে এখন 10টা কয়েন আছে। তার মানে এ যদি কোনো সময় যদি চেষ্টা করে যে না আমি বি কে কি, সি কে কি করব বা ডি কে কি করব, 15টা কয়েন দিব, তখন এটা কেউই কনসেনসাস করবে না, কেউই অ্যাপ্রুভ করবে না। কেন করবে না? কারণ সবাই জানে যেহেতু এই ট্রানজেকশন গুলো সবকিছু ওপেনলি ডিস্ট্রিবিউটেড, এজন্য সবাই জানে যে এর কাছে 10টা কয়েন আছে, সে কখনোই 15টা কয়েন দিতে পারে না। আর যখন এই যে যারা মূল ইয়াটারা দায়িত্বে আছেন বা এই ডিসেন্ট্রালাইজড অবস্থায় যারা এর দায়িত্বরত আছেন, তাদের প্রায় 50%-এর বেশি, 50-এর উপরে যদি কেউ এই সম্মতি লাগে, কনসেনসাস লাগে, এই সম্মতি ছাড়া কেউই কোনো ধরনের ট্রানজাকশন করতে পারে না। অর্থাৎ ফুল অথেন্টিক ট্রানজেকশন গুলি এখানে ট্রানজেকশন হবে। কেউ যদি এখানে ফ্রড করতে চায়, তাহলে এখানে ফ্রড করে সে টাকা কোনোভাবেই সে এটা ট্রানজেকশন করতে পারবে না। এক্ষেত্রে কয়েকটা জিনিস সমাধান হয়। আর এখানে আপনি যেমন ধরেন, আপনি চাইলে নিজের মতো করে আপনি কয়েন বা নিজের টাকাগুলোকে কি করতে, বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, এডিট করতে পারবেন না। আপনার ঠিক যে পরিমাণ আছে আপনার সেই পরিমাণই আপনার কাছে থাকবে। ঠিক আছে, এটা বুঝেছেন কিনা বলেন। আমি ব্লক চেইন, এই আর ব্লক চেইনটা কোথা থেকে আসলো, এই যে ট্রানজেকশনের যে প্রতিটা ট্রানজেকশন গুলো, এই প্রতিটা ট্রানজেকশন একে অপরের সাথে ব্লকলি চেইন আকারে থাকে, অর্থাৎ লিঙ্ক আপ থাকে। কোনো একটা ট্রানজেকশন যদি কেউ ডিলিট করতে চায় তাহলে পুরো ব্লকটাই ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ এই ট্রানজেকশন পুরো এটাই ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ এটার কার্যকারিতা থাকবে না। অর্থাৎ কেউ যদি এখান থেকে কোনো ধরনের তথ্য এডিট করতে চায়, ডিলিট করতে চায়, এটা পসিবল না। এটা হলো ব্লকচেইন টেকনোলজি বড় সুবিধা, যেটা কি করছে মানি লন্ডারিং থেকে শুরু করে মানির যে এক্সট্রা ফ্লুয়েন্সি, যেটা এক্সট্রা যেটা ওভারল্যাপিং যেটা বা এক্সট্রা ক্রিয়েশন যেটা, এটা পসিবল না। তো এটা কে বুঝেছেন বা বুঝেন নাকি একটু বলেন, এখানে একটু ক্রিটিক্যাল বিষয় আছে, তো যে একটু বলেন যে এখানে কোন বিষয়টা বুঝেন নাই বা ব্লকচেইনটা বুঝেছেন কিনা, বেসিকটা বুঝেছেন কিনা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি বলেন। সেটা হলো যে যেটা ডিজিটাল কারেন্সি, যেটা জি জি। এই ডিজিটাল কারেন্সিটা তো স্যার, ধরেন আমার পকেটে এখন টাকা আছে, হুম এই টাকাটা আমি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল, আমি যে কোনো জায়গায় যে কোনো জিনিস কিনতে পারতেছি টাকার বিনিময়ে। হুম কিন্তু যখন আমার ডিজিটাল কারেন্সিটা থাকবো, হুম এটা আমি কিভাবে পাবো, এটা আর্ন কিভাবে করবে, বা এটা তো যেহেতু কোনো এক্সিস্টেন্স নাই, হুম ফিজিক্যাল কোনো কিছু নাই, এটা তো সব ডিজিটাল, হুম হুম। তাইলে এটার কিসের উপর ভিত্তি করে এটা ক্রিয়েট হবে? এটাকে যেমন বলা টাকা, যেমন আমাদের দেশে এটাকে স্যার বলা একটু হয়, বলি, ওকে বলেন। হুম বলেন। আমাদের দেশে যেমন টাকা টাকা যখন আমরা ছাপাই কখন, যেমন আমাকে যদি পর্যাপ্ত ডলার থাকে, গোল্ড থাকে, ওটার উপর ভিত্তি করে আমরা হয়তো যদি দরকার লাগে কিছু টাকা ছাপায়। কিন্তু এই ডিজিটাল কারেন্সিটা সে কিভাবে ক্রিয়েট করবে, এটা ক্রিয়েশনটা কিভাবে, যেমন আমি 10টা ডিজিট আমার কাছে আছে, এটা হুম। আমি কিভাবে পাবো, এটার অথেন্টিকিটি কিভাবে হবে? এটাকে বলা হয় যে কি বলা হয়, কারেন্সি মাইনিং বলা হয়। হ্যাঁ,
কারেন্সি মাইনিং যারা এখানকার মনে করেন যে এখন কে থাকে একটা সেন্ট্রালাইজড বাংলাদেশের টাকার মূল ইয়েটা দায়িত্ব পালন করে কে? শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। তো সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংক এটা মেনটেন করে। বাট এই যে ব্লকচেন টেকনোলজিতে, ডিজিটাল কারেন্সিতে এটার কোনো সেন্ট্রালাইজড কোনো থাকবে না, এখানে বলছে ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ কেউ একক মালিকানায় থাকবে না। এটা সারা পৃথিবীব্যাপী এর একটা বিস্তার থাকবে, এর অনেকগুলো কি থাকবে, অথেন্টিক মালিক থাকবে, অনেকগুলো কি কি থাকবে, সবাই মালিক এটার। এটা কেউই মনে করেন যে নিজের মতো করে কারেন্সি ক্রিয়েট করতে পারবেন না। এখানে কারেন্সি মাইনিং করা যায়। কারেন্সি মাইনিং মানে হচ্ছে যে যে এই সবার সম্মতিতে এখানে কি হয়, যে আপনার কোনো ধরনের ট্রানজেকশনের মাধ্যমে এখানে কারেন্সি মাইনিং করা যায়। আমরা আমরা যারা ইউজার থাকবো, আমরা যারা এখানে ইনভলভ থাকবো এই কি বলে ব্লকচেন টেকনোলজির মধ্যে বা ডিজিটাল কারেন্সির মধ্যে, আমরাই নিজেরাই কি করতে পারবো, এই ডিজিটাল কারেন্সি কি করতে পারবো, এখানে ক্রিয়েট বা ইয়া করতে পারবো, এখানে বৃদ্ধি করতে পারবো, মাইনিং করতে পারবো। ক্রিয়েট করা না, এটাকে মাইনিং বলা হয়। অর্থাৎ নিজে কোনো একটা এক্সপার্টিস বা কোনো একটা ভ্যালুর মাধ্যমে ওই কারেন্সিটা মাইনিং করা যায়। আর সেই মাইনিংটা অবশ্যই এককভাবে হবে না, এটা অবশ্যই সবার সর্বসম্মতিক্রমেই হবে। আর এটা যেহেতু কোনো বাংলাদেশ বা কোনো একটা দেশের আন্ডারে এটা থাকবে না, এটা সারা পৃথিবী ব্যাপী সকল যারা এই কারেন্সি ইউজ করবে তারাই এর প্রকৃত মালিক। আর সকল ট্রানজেকশন এখানে সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড এবং সকলের কাছে উন্মুক্ত থাকবে। ডিজিটাল কারেন্সির মাধ্যমে কি স্যার আমাদের, যেমন আমরা এখন একটা এলসি খুলি বা অন্য কোনো কিছু করি, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করি, হুম। এটা কি বা কখনো পসিবল হবে যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা করা ডিজিটাল কারেন্সির মাধ্যমে? 100% পসিবল হবে, বাট বর্তমানে বাংলাদেশ তো ডিজিটাল কারেন্সি ইয়া ইয়া ব্যান করা আছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা এখন পর্যন্ত ডিজিটাল কারেন্সি যেটাকে আমরা বলছি যে বিটকয়েন বলি, লিথারিয়াম বলি, হ্যাঁ, তো এটা কিন্তু আম, এটা কিন্তু ডিজিটাল কারেন্সি। তো এটার কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এটার অনুমতি নাই। তবে অনেক দেশ আছে, যেমন ধরেন একটা দেশের কথা এক্স্যাক্টলি আমি ভুলে গেলাম, ওই দেশ বিটকয়েনটাকে কি করেছে, তাদের মানে দেশীয় টাকা এটাকে অ্যাপ্রুভ করেছে। যেমন আমাদের টাকা, যেমন ওরা বিটকয়েনকে ওদেরকে দেশীয় মুদ্রা হিসেবে এটাকে কাউন্ট করেছে। এখন সারা পৃথিবীব্যাপী যখন এই ডিজিটাল কারেন্সি গুলোকে ডেভেলপ করতে থাকবে, বাড়তে থাকবে, প্রতিটা দেশ যখন এটাকে রিসিভ করতে থাকবে, তখন বাংলাদেশেও একসময় এই ডিজিটাল কারেন্সিকে এটাকে অ্যাভয়েড করতে পারবে না। কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে এই ডিজিটাল কারেন্সিটা কি আছে, নিষিদ্ধ আছে। এখন বাংলাদেশ সরকার থেকে এটা অনুমতি নাই, বাংলাদেশ ব্যাংক থেকে এটা অনুমতি নাই। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো এটার অনুমতি নাই। তবে পৃথিবীব্যাপী এটা জনপ্রিয়তা হয়ে গেলে, সবার কাছে যখন অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, তখন এটা আমাদের বাংলাদেশ তখন এটা ছাড়া কিছু করতেও পারবে না। কারণ যখন এই ডিজিটাল কারেন্সিটা সবার কাছেই অ্যাভেলেবল হয়ে যাবে, সবাই এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, তখন কিন্তু দেখা যাচ্ছে সকল ট্রানজেকশন গুলো এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে হবে। কারণ ডিজিটাল কারেন্সির অনেকগুলো সুবিধা আছে। এই সুবিধাগুলো আমরা যদি নিচের দিকে যাই, দেখেন, আচ্ছা আমি কেটে দিই এটা। দেখেন, আমরা যদি এখানে দেখি, যায় এখানে এখানে ব্লক চেইন ওয়ার্ক কিভাবে কাজ করে, এগুলো কিন্তু আসলে আপনাদের ব্লক চেইন যদি আপনাকে বলে যে ব্লক চেইন টেকনোলজিটা কি, এটা যদি আপনাদের আসে, তাহলে কতটুকু লিখবেন? তো জাস্ট শুধু এতটুকু প্রথম লাইনের কয়েকটুকু লিখতে হবে। লিখে ব্লক চেইন কিভাবে ওয়ার্ক করে, এখানে ফুলি ইলাবোরেশন লিখতে হবে না। এগুলো জাস্ট ব্লক চেইন, ডিসেন্ট্রালাইজেশন, কনসেনসাস মেকানিজম, এই ছোট ছোট বিষয়গুলোকে জাস্ট টপ ইয়াগুলোকে লিখবেন। আর এক লাইন করে যদি দেখেন যেটা প্রয়োজন আপনি লিখতে পারছেন তো লিখবেন। তাছাড়া এখান থেকে কিছু লেখার প্রয়োজন হবে না। এখানে কি ফিচার অফ ব্লক চেইন কি কি আছে, মানে ব্লক চেইন টেকনোলজির কি কি সুবিধা আছে সেটা বলছে। এখানে বলছে ডিসেন্ট্রালাইজেশনের কারণে এটা কি হয়, এটা সবার কাছে একটা মালিকানা থাকে, সবার কাছে একটা ভ্যালুয়েশন থাকে, আর ট্রান্সপারেন্সি থাকে, সিকিউরিটি থাকে, ইমিউটেবিলিটি থাকে, লিজার্ড থাকে, ডিস্ট্রিবিউটেড লিজার্ড থাকে। যেহেতু সবার কাছেই এটা ডিস্ট্রিবিউটেড থাকে, এটা সবার কাছে অ্যাকসেপ্টেবল। কে চাইলে এটা ফ্রড ফ্রড করতে পারে না, এখানে কেউ চাইলে নিজের মতো করে কিছু করতে পারে না। আর ট্রানজেকশনটা এই যে যেহেতু ডিজিটাল, এটার কোনো ভার্চুয়াল, সব সম্পূর্ণটাই ভার্চুয়াল, ট্রানজেকশনটাও হবে যেহেতু ভার্চুয়ালি।
আর এখানে ব্যাপারটা হচ্ছে যে আরেকটা বিষয়, যে বর্তমানে কিন্তু একটা দেখবেন যে যখন ব্যাংক থেকে ব্যাংকে টাকা যায়, ট্রান্সফার করা হয়, বা একটা কারেন্সি থেকে আমি যদি যখন দেখেন টাকা থেকে যখন আমি ডলারে ট্রান্সফার করি, ডলার ট্রানজেকশন করি, বা ডলার থেকে যখন পাউন্ডে ট্রানজেকশন করা হয়, এখানে দেখবেন যে ইন্টারমিডিয়েটরি হিসাবে কিন্তু ব্যাংক কিন্তু এখান থেকে ইয়া নেয়, প্রফিট নেয়। হ্যাঁ, প্রফিট পার্সেন্টেজ নেয়। তো দেখা যাচ্ছে যে কিন্তু এই যে ডিজিটাল কারেন্সিতে কিন্তু এটা থাকবে না। ডিজিটাল কারেন্সিতে যখন আপনার সরাসরি আপনার ডলার বা কয়েনগুলো ট্রানজেকশন হবে, তখন এখানে কিন্তু ইন্টারমিডিয়েটরি বলে কোনো কিছু থাকবে না। এখানে সরাসরি ওয়ালেট টু ওয়ালেট ট্রানজেকশন হবে। অর্থাৎ আপনার ওয়ালেট আমার ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে ডিজিটাল কারেন্সি ট্রানজেকশন হবে। এখানে কোনো ইন্টারমিডিয়েটরি কোনো ব্যাংক বা কোনো কিছু থাকবে না। আর ইন্টারমিডিয়েটরি ব্যাংক না থাকলে তার মানে কি, এখানে পুরাটাই, এখানে কোনো ধরনের ইন্টারমিডিয়েটরি কস্টিং নাই এখানে। বুঝতে পেরেছেন? তো এটা হলো ব্লকচেন টেকনোলজি। আমি ব্লকচেন টেকনোলজিটা, আর ব্লকচেন টেকনোলজি আর বিটকয়েন আর বলে ডিজিটাল কারেন্সি কিন্তু এক জিনিস না। এই ব্লকচেন টেকনোলজিকে ইউজ করেই মূলত ডিজিটাল কারেন্সি গুলোকে উদ্ভব হয়। এই টেকনোলজি ছাড়া ডিজিটাল কারেন্সি উদ্ভব হবে না। বর্তমানে যে জনপ্রিয় যে ডিজিটাল কারেন্সি, যেটাকে বলা হয় বিটকয়েন, লিথারিয়াম, এই যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি, যেটাকে আমরা বলছি ক্রিপ্টোকারেন্সি। তো এই ক্রিপ্টোকারেন্সিতে এই ব্লক চেইন টেকনোলজিটা ইউজ করা হয়। আর ব্লক চেইন টেকনোলজিটা কি, সেটা আমি আপনার সাথে আলোচনা করলাম এতক্ষণ, যে এই যে যখন ট্রানজেকশন গুলো হবে, এই প্রত্যেকটা ট্রানজেকশন গুলোই হবে ডিসেন্ট্রালাইজড, এদের মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে, এবং এদের প্রতিটা ট্রানজেকশন সবার কাছে ওপেন থাকবে। এবং এখানে যে কোনো কেউ এখানে কি করতে পারবে না, এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না, কিছুই করতে পারবে না। করলে পুরা ব্লকটাই ডিস্ট্রয় হয়ে যাবে। অর্থাৎ নিজের মতো করে সে অর্থ এখানে ডিপ্লয় করতে পারে, সৃষ্টি করতে পারবে না। ওকে, এটা হলো ব্লকচেন টেকনোলজি। আর এই টেকনোলজিকে ইউজ করে ক্রিপ্টোকারেন্সির উদ্ভব হয়। এই এই ব্লকচেন টেকনোলজি ইউজ করে কে? বিটকয়েন, ইথারিয়াম। এখন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি গুলো কি, এটা নিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে। ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি এই নর্মাল আমাদের মতন এগুলো কারেন্সি, বাট এটা হলো ভার্চুয়াল কারেন্সি। এবং এটা কি করে, এটা যে টেকনোলজি ইউজ করে সেটা হলো ব্লকচেন টেকনোলজি। এটা হলো যে টেকনোলজি ইউজ করে সেটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। তো এখানে ব্লকচেন টেকনোলজির কিছু সুবিধা দেওয়া আছে। সিকিউরিটি, ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি, ট্রেসেবিলিটি, এগুলো এখানে দেওয়া আছে। এগুলো জাস্ট আপনি যখন লিখবেন তখন এগুলো লিখবেন, ফুললি ইলাবোরেটেড লিখতে হবে না। এখানে ইলাবোরেশনটা আপনি শুধু যখন সিকিউরিটি নিয়ে পড়লেন, যে শব্দটা পড়লেন, যেন পাশে লেখাটুকু আছে, যেন ওই সেন্টেন্সটা পড়ে যেন বুঝেন যে আসলে সিকিউরিটিটা আসলে কি মিন করছে। তো এই জায়গা থেকে এটা দেওয়া। আপনারা যখন লিখবেন তখন 4 মার্কের জন্য এত বেশি কিছু লেখার প্রয়োজন নেই, যে মেইন মেইন টপিকসটা এটাকে টাচ করে যাবেন। আচ্ছা, তারপরের লাইনটা আমরা এতক্ষণ আলোচনা করে ফেলেছি, যে ক্রিপ্টোকারেন্সিটা কি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের ডিজিটাল কারেন্সি, যেটা মূলত বিভিন্ন ধরনের ব্লকচেন টেকনোলজিকে ইউজ করে এটাকে উদ্ভব হয়েছে। এটা কার মতন, যেমন ডলার, ইউরো এগুলোর মতনই এটা একটা ভার্চুয়াল কারেন্সি। তো এটাকে নিজের মতো করে লিখবেন। এখানে কি ফিচার গুলো দেওয়া আছে, এখানে সবগুলোই প্রায় একই জিনিস, যে ক্রিপ্টোকারেন্সি কি, ডিসেন্ট্রালাইজেশন, ব্লকচেন টেকনোলজি এটা ইউজ করে, ক্রিপ্টোগ্রাফি, এখানে কি পেয়ার টু পেয়ার ট্রানজেকশন হয়। অর্থাৎ যেটাকে বলছি যে পেয়ার টু পেয়ার ট্রানজেকশন মিনস হচ্ছে মালিক থেকে মালিক, অর্থাৎ এখানে কোনো মধ্যভোগী কোনো থাকে না। অর্থাৎ ওয়ালেট টু ওয়ালেটে এখানে কি করতে থাকে, এই ট্রানজেকশন গুলো হয়। এটা হলো কি ফিচার। আচ্ছা, বেসিক কম্পোনেন্টস অফ ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির বেসিক বেসিক কম্পোনেন্ট গুলো কি কি, যেমন ওয়ালেট থাকবে, অর্থাৎ আপনার ওয়ালেট থাকবে, আপনার একটা ওয়ালেট থাকবে। প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি ইউজারের এক একটা করে ওয়ালেট থাকবে। সেই ওয়ালেট থেকেই মূলত সে কি করতে পারবে, আরেকটা ওয়ালেটে মানি বা কয়েন ট্রানজাকশন করতে পারবে। প্রাইভেট অ্যান্ড পাবলিক কি থাকবে, যেটার উপর ভিত্তি করে সে ট্রানজাকশন করবে, মাইনিং করবে। এই যে দেখেন মাইনিং শব্দটা এখানে, এখানে কি, যেমন ধরেন ইন মেনি ক্রিপ্টোকারেন্সিস লাইক বিটকয়েন, নিউ ইউনিটস অফ কারেন্সি আর ক্রিয়েটেড থ্রু এ প্রসেস কল মাইনিং। অর্থাৎ যে প্রসেসে কি করা হয়, নতুন একটা কয়েন তৈরি করা হয় বা নতুন একটা কারেন্সির নতুন একটা কপি ক্রিয়েট করা হয়, সেটাই হচ্ছে মাইনিং প্রসেস। এই মাইনিং প্রসেসের মাধ্যমেই মূলত
মূলত এই ধরনের ক্রিপ্টোকারেন্সির এগুলো উদ্ভাবন ঘটে বা বৃদ্ধি ঘটে। এখন এই ডিটেলস বিষয়টা আপনার যখন জানবেন, এই ডিটেলস বিষয়টা মাইনিং কিভাবে করা হয়, এটাও একটা বড়, এটা নিয়ে অনেক বড় আলোচনা আছে। হ্যাঁ, কারা মাইনিং করবে? যারা মূলত এই যে ব্লকচেন টেকনোলজির সাথে ইনভলভ থাকবে। যারা ইনভলভ কারা থাকবে? আমরা যারা ইউজার তারাই তো ইনভলভ থাকবো। এছাড়া তো সারা পৃথিবীব্যাপী অনেক এই ব্লকচেন টেকনোলজিকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক কম্পিউটার বা সার্ভার যুক্ত থাকবে, যারা নোড হিসেবে কাজ করবে। এই বিভিন্ন সার্ভার বা যারা টেকনোলজিগতভাবে যারা হেল্প করবে, এই ধরনের কম্পিউটারগুলো এরা কি করবে? এরা মাইনিং এর কাজ করবে। আর এই আমরা ইউজাররাও বিভিন্নভাবে এটা বিটকয়েন বা এই ক্রিপ্টোকারেন্সির মাইনিং এর কাজ করব। হ্যাঁ। আর পরে বলছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের ক্ষেত্রে কি? ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আর platforms where users can buy, sell, or trade cryptocurrencies. These exchanges allow users to convert their cryptocurrencies into traditional currencies or other digital assets. এই যে দেখেন, যে ক্রিপ্টোকারেন্সিকে আমরা যখন এক্সচেঞ্জ করব, আমরা চাইলে এই ক্রিপ্টোকারেন্সিগুলোকে আমাদের বিভিন্ন অ্যাসেটের সাথে এটা কনভার্ট করতে পারবো। যখন কেউ মাইনিং করবে, সেই মাইনিং প্রসেসটাও যদি এই এক্সচেঞ্জের মাধ্যমে হয়, এক্সচেঞ্জ প্রসেসে হয়, যে আমার কিছু আর্থিক ভ্যালুয়েশন আছে, সেটাকে আমি ক্রিপ্টো ডলারে বা ক্রিপ্টো একটা কয়েনে নিতে চাচ্ছি, সেটা আপনি ওই পরিমাণ ইকুইভ্যালেন্স বিষয়টা দিয়ে ওই পরিমাণ ওখানে অ্যাড করতে হবে, মাইনিং করতে হবে। সিস্টেমটা হচ্ছে এরকম। আর আপনি চাইলেন যে আপনার কয়েন আছে, সেটাকে আপনি ডলারে কনভার্ট করতে চাচ্ছেন, সেটাও পসিবল হবে। হ্যাঁ, এটা বর্তমান যে কারেন্সি আছে সেটার সাথে এটা অ্যাডজাস্টেড করা যাবে। আচ্ছা, পপুলার ক্রিপ্টোকারেন্সি কোনগুলো আছে? যেমন বিটকয়েন, ইথারিয়াম, লিটকয়েন, রিপল, বাইন্যান্স কয়েন, এগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সির উদাহরণ, পপুলার জনপ্রিয়। হাউ ক্রিপ্টোকারেন্সিস ওয়ার্ক, কিভাবে কাজ করে এখানে দেওয়া আছে শর্ট করে। ট্রানজেকশন ইনিশিয়েশন, প্রথমে ট্রানজেকশন ইনিশিয়েট করা হয়, তারপর পেয়ার টু পেয়ার ট্রানজেকশন করা হয়, ট্রানজেকশন ব্রডকাস্টিং করা হয়, ভেরিফিকেশন, মানে ভেরিফিকেশন কারা করে? এই যারা আমরা ইউজাররা আছি তারা কিন্তু ভেরিফিকেশন করে। আমি কিন্তু প্রথমে আলোচনা করেছি যে এই ধরনের ব্লকচেন টেকনোলজিতে কোনো ধরনের ভেরিফিকেশন কনসেনসাস ছাড়া কোনো ধরনের ট্রানজেকশন এখানে পসিবল না। আপনার অনেকগুলো ইউজারের অনুমতি থাকতে হবে, তাছাড়া আপনি এখানে কোনো ধরনের ট্রানজেকশন করতে পারবেন না। দ্যাটস ওয়াই এখানে কোনো ধরনের ফ্রডগিরি এখানে করার পসিবিলিটি কম। তারপরে এখানে অ্যাডভান্টেজ অফ ক্রিপ্টোকারেন্সি, সেটা দেখে নিন। এটা জাস্ট দেখেন, শর্ট করে এখানে দেওয়া আছে কি কি যে আছে। ডিসেন্ট্রালাইজেশন থাকার কারণে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা দেশের কাছে এটা লিপিবদ্ধ নাই। বর্তমান যেমন ডলার, কি হয়েছে একমাত্র আমেরিকার কাছে, এটা এমন ভাবে করা আছে, ও চাইলে ডলার দিয়ে সারা পৃথিবীব্যাপী যা ইচ্ছা তাই করে দিতে পারে। একটা দেশের আন্ডারে কন্ট্রোল আছে। বাট এটা ডিসেন্ট্রালাইজ, এটা সারা পৃথিবীব্যাপী সবল ইউজারদের কাছে এটা ডিসেন্ট্রালাইজ থাকবে। ট্রান্সপারেন্সি থাকবে, সিকিউরিটি থাকবে, লোয়ার ট্রানজাকশন কস্ট থাকবে, ফিনান্সিয়াল ইনক্লুশন থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডভান্স অফ ক্রিপ্টোকারেন্সিস। এগুলো জাস্ট শর্ট করে জাস্ট লিখবেন। ওকে, 9:30 10টা। ওকে, একটু সময় লাগছে। আপনারা তো, আমরা কি বোর হচ্ছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? না না, বোঝা যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে। একটু রেসপন্স করেন মাঝে মাঝে। যদি আমরা না বুঝলেও বলবেন যে বুঝি নেই, তাহলে মনে হবে যে না। ঠিক আছে। আচ্ছা, যে কোনো প্রশ্ন করতে পারেন, এখনো করতে পারেন বা শেষের দিকেও করতে পারেন। আপনার প্রশ্ন লিখে রাখতে পারেন আমাকে প্রশ্ন করার জন্য। এবার আমরা যেটা পড়বো সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা সব সহজ করে বলবো, এখানে ডিটেলস আপনি দেখবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? বর্তমান যুগটাই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। আমরা যা বা চতুর্থ যেটা রেভলিউশন যেটাকে বলা আইওটি, এটা আমরা কিছুক্ষণ পরই পড়বো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এই বর্তমানে আইসিটি সেক্টরটা এত পরিমাণ ইমপ্রুভড হয়েছে বা হচ্ছে। আজ থেকে 10 বছর আগেও যেটা কল্পনা করা যেত না, সেটা এখন হচ্ছে। আবার এখন যেটা কল্পনা করা যাচ্ছে না, 10 বছর পরে দেখবেন সেটা হয়ে গেছে। হ্যাঁ, আমরা যারা এগুলো ইউজ করি তারা একটু বেশি এটার সাথে ইনভলভ থাকি, তো এই জন্য বুঝতেছি যে আসলে কি পরিমাণ চেঞ্জ চলে আসছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আইসিটি সেক্টরে। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ টেকনিক হুইচ এনেবল মেশিন টু মিমিক হিউম্যান বিহেভিয়ার। অর্থাৎ কোনো ধরনের যখন কোনো মেশিন
বা যন্ত্র বা রোবট যখন হিউম্যানের মতন বিহেভ করে বা হিউম্যানের কাছাকাছি বিহেভ করতে পারে, তখন সেটাকে তার ভিতর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রো করেছে এটা বলা হয়। আর এই থিঙ্কিংটা মূলত এসেছে মানুষের ব্রেইন থেকে। যেমন ধরেন, মানুষ কি করতে পারে? চিন্তা করতে পারে। মানুষ তার জীবনের অভিজ্ঞতা থেকে সে শিক্ষা নিতে পারে। সেই শিক্ষা থেকে সে কি করতে পারে? সে যে কোনো ডিসিশন নিতে পারে। এটা কিন্তু মানুষের ব্রেইন। এই জন্য মানুষ হলো শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জীব আর কি। কারণ আমরা থিঙ্কিং করতে পারি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আমাদের আছে। এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা থিঙ্কিং করার ক্ষমতাটা, এটা যখন কোনো যন্ত্রের মধ্যে ডেপ্লয় করে উদ্ভব হয় বা করানো সম্ভব হয়, তখন সেটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রো করেছে এটা বলা যায়। এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু আছে, যেগুলো এরা কি কি করে, অনেক কিছু করতে পারে। যেমন ধরেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ধরনের মানুষকে মিমিক করবে, মানুষকে কিভাবে করবে, ব্রেন। যেমন ধরেন, আরেকটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে আহ যেমন ধরেন, জাপানে যদি দেখেন, কিছু কিছু দেখবেন যে ওদের আবহাওয়ার পূর্ব সতর্কীকরণ সিস্টেমটা কিন্তু অনেক উন্নতি। দেখা যাচ্ছে যে জাপানে হিউজ পরিমাণ ভূমিকম্প হয়, আর্থকোয়েক হয়। তো ওদের দেখা যাচ্ছে আম, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওদের এই সিস্টেমটাকে এমনভাবে ডিপ্লয় করা আছে যে একটা ভূমিকম্প হওয়ার অনেকক্ষণ আগেই সেই সংকেতটা তারা পেয়ে যায়। এটা মূলত তাদের টেকনোলজির মধ্যে ইনভলভ করা হয়েছে। দেখা যাচ্ছে তাদের জাপানে দেখা যাচ্ছে যে কোনো একটা পূর্ব সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিবে, দেখা যাচ্ছে এটা হয়ে যায়। দেখা যাচ্ছে আমি অনেকের কাছে শুনেছি, আমার অনেক টিচার ছিলেন যারা জাপানে গিয়েছিলেন, তো ওনার বলে যে আবহাওয়ার পূর্ব যে ইয়াটা দেওয়া হয়, যে আবহাওয়ার ব্রডকাস্টিং যেটা করা হয় যে আজকে দুপুরবেলা এই সময় বৃষ্টি হবে, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% 95%-এর উপরেই এই বিষয়টা সত্য হয়। হ্যাঁ, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এই জিনিসগুলো করা হয়। সেটা আসলে ব্যাংকিং সেক্টরে কিভাবে ইউজ করা যায়? তো ব্যাংকিং সেক্টরে বিভিন্ন টেকনোলজি আছে, যে টেকনোলজির মধ্যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা আমাদের ব্যাংকিং এর বিভিন্ন সার্ভিসগুলোকে উন্নতি করতে পারি, সহজতর করতে পারি। আচ্ছা, সেটাই বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স ইন মেশিনস, enabling them to perform tasks that typically require human cognition. These tasks includes learning, reasoning, problem solving, understanding language, recognize patterns, and even making decisions. সে কি কি করতে পারে? এই বিষয়গুলো সে করতে পারে। প্রবলেম সলভিং করতে পারে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, ল্যাঙ্গুয়েজকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, রিকগনাইজ প্যাটার্ন, কোনো প্যাটার্নকে সে রিকগনাইজ করতে পারে, ইভেন মেকিং ডিসিশন, সে ডিসিশন মেক করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে দেখি এগুলো যদি হয়ে থাকে, তাহলে হোয়াট ক্যান ডিভাইড উই ক্যান ডিভাইড দ্য এআই ইম্প্যাক্ট ইন ব্যাংকিং ফ্রম টু পার্সপেক্টিভস। ব্যাংকিং সেক্টরে এআই এর যে ইয়াটা, আহ, আমি যদি বলি ডিভাইড করি, যে দুই সেক্টরে, এই ব্যাংকিং সেক্টরে দুইভাবে এখানে এআই এর একটা ডিপ্লয়েশন আছে। ফ্রম দ্য কাস্টমার্স পার্সপেক্টিভ, কাস্টমার পার্সপেক্টিভ থেকে কি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে ইউজ করা যায়, যেমন এআই অ্যাসিস্টেড অ্যাকাউন্ট ওপেনিং ভায়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আমরা যে আম, কি করতে পারি, অ্যাকাউন্ট ওপেনিং করি, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন দেখবেন, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তখন দেখবেন যে আপনার ফেস রিকগনিশন নেয়, যে আপনাকে ফেসকে ডিটেক্ট করতে বলে। তারপর আপনার যখন ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়, তখন ন্যাশনাল আইডি কার্ডে তো ওখানে আপনার পিকচার আছে, আপনার তথ্য আছে, সেটার সাথে আপনার দেওয়া তথ্যকে ম্যাচ করে। এগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। হ্যাঁ, এই এআই অ্যাসিস্ট্যান্স অ্যাকাউন্ট ওপেনিং ভায়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে এটা করা হয়। তারপর বায়োমেট্রিক বিভিন্ন কাজ, যেমন আমরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে থাকি ফর অ্যাকাউন্ট ইন আইডেন্টিফিকেশন অ্যান্ড মানি ট্রানজেকশন এবং অ্যাকাউন্ট আইডেন্টিফিকেশনের জন্য এই বায়োমেট্রিক এই প্রসেসগুলো ইউজ করে থাকি। এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে অন্তর্গত। গিভিং এ পার্সোনালাইজ এক্সপেরিয়েন্স টু ইচ অফ দ্য কাস্টমার্স, মানে হচ্ছে যে যখন আমাদের ব্যাংকে বিভিন্ন কাস্টমার আসছেন, তাদের থেকে বিভিন্ন সার্ভিস আমাদের থেকে যখন তারা নিচ্ছেন, তাদের বিহেভিয়ার যখন আমাদের সার্ভারে এটা সেভ হচ্ছে, তখন এগুলো থেকে কিন্তু সহজেই আহ, কি করতে পারে, কাস্টমারের
তার সম্পর্কে একটা আন্দাজ বা কাস্টমার সম্পর্কে আগে থেকে একটা প্রিডিক্ট করা যায়, যেটা কিনা পসিবল হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। তারা কি করতে পারে, এই বিভিন্ন ইউজার বা যারা ব্যাংক ইউজার যারা আছেন তাদেরকে উপর রিসার্চ করে, ডাটা রিসার্চ করে তারা কাস্টমার সম্পর্কে একটা প্রিডিকশন করতে পারে। আর এআই এনেবল সিকিউরড ব্যাংকিং ফ্যাসিলিটিস, সিকিউরড ব্যাংকিং ফ্যাসিলিটিস গ্রো করে এআই এর মাধ্যমে। এছাড়া আরো দেখেন নিচে কিছু আছে, ফ্রম দ্য ব্যাংকিং পার্সপেক্টিভ, এটা হলো পার্সোনাল যারা ইউজার তাদের পার্সপেক্টিভ থেকে এআই এর অ্যাপ্লিকেশন। আর ফ্রম ব্যাংকিং পার্সপেক্টিভ থেকে কিছু এখানে আছে, এবং কাস্টমার আইডেন্টিফিকেশন ইউনিকলি ফ্রম মাল্টিপল রিসোর্সেস। কাস্টমার আইডেন্টিফিকেশন, কাস্টমার আইডেন্টিফিকেশন তো কিভাবে, ওই যে বিভিন্ন রিসোর্স থেকে কাস্টমার আইডেন্টিফাই করা হয়। সেটা তার বিভিন্ন তথ্য যেখান থেকে দেওয়া আছে সেখান থেকে, বাংলাদেশ সরকারের সার্ভার থেকে শুরু করে সব জায়গা থেকে এখানে কি করা হয়, বিভিন্ন সোর্স থেকে এখানে কাস্টমারকে আইডেন্টিফাই করা যায়। ডিসাইডিং অন দ্য এলিজিবিলিটি অফ লোনস ফর কাস্টমার্স ইউজিং মেশিন লার্নিং অ্যালগোরিদম বেসড অন রিলেভেন্ট ডাটা অ্যান্ড গিভিং ফিনান্সিয়াল লিমিট। তো এগুলো দেখেন, এগুলো আপনারা রিডিং পড়লেই বুঝবেন, এগুলো নিয়ে আমি লাইন বাই লাইন পড়লে আপনারা বিরক্ত হবেন। তো এই জিনিসগুলো আপনার বাসায় পড়বেন, কোনো ধরনের কোনো কিছু যদি প্রবলেম হয়, কোনো লাইনে যদি আপনাদের প্রবলেম হয়, অবশ্যই সেটা আমাকে পার্সোনালি আগামীকাল বা নেক্সট ক্লাসে বলবেন। আর আজকে যে প্রশ্নগুলো অ্যারাইজ করছে সেগুলো তো অবশ্যই আমাকে করবেন। তারপর এখানে বেনিফিটস অফ এআই দেওয়া আছে কিছু। তো যখন এআই সম্পর্কে লিখবেন তখন এই অবশ্যই টোটালটা ডিসক্রিপশন না দিলে অবশ্যই এই বেসিক অটোমেশন, অ্যাকুরেসি, 24/7 অ্যাভেলেবিলিটি, স্কেলাবিলিটি এগুলো যেন থাকে। হ্যাঁ, তবে ইন শর্ট এখানে আলোচনা করা হয়েছে, ইন শর্টেও এখানে দিতে দিতে পারেন, যেখানে যদি 2 মার্ক বা 3 মার্কের কোনো অ্যান্সার এখান থেকে দিতে হয়। আচ্ছা, ওকে। তারপর আমরা এখন চতুর্থ নম্বরে যেটা নিয়ে আলোচনা করব হলো, এটা হলো ফিউচার টেকনোলজি বেসড ব্যাংকিং। অর্থাৎ ফিউচারে কোন ধরনের টেকনোলজিকে আমাদের ব্যাংকিং সেক্টরে অ্যাড হতে যাচ্ছে, বা এখন হচ্ছে, বা সেটা নিয়ে পরিকল্পনা হচ্ছে, বা যেটা নিয়ে কাজ হবে, এই ধরনের ফিউচার টেকনোলজি বেসড ব্যাংকিং নিয়ে এখন আলোচনা করা হবে। প্রথম এর মধ্যে যেটা পড়ে সেটা হলো ভার্চুয়াল ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং, যেটা কিনা ফিনটেকের অন্তর্ভুক্ত। ফিনটেকের অন্তর্ভুক্ত। ফিনটেক কি করছে, ওই যেমন বিভিন্ন ধরনের টেকনোলজিকে ডিপ্লয় করছে, তারই মধ্যে একটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। এই ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো ব্যাংকিং সেক্টরকে ডিজিটালাইজ করার জন্য ডিজিটাল বিভিন্ন প্রযুক্তিগুলোকে, টেকনোলজিগুলো তারা অ্যাডাপ্ট করছে। হ্যাঁ, ডিজিটালাইজড করবে, মানে প্রত্যেকটা কাজই যেন, প্রতিটাই যেন ডিজিটালাইজড হয়। আর ডিজিটালাইজড হলে কি হয়, যেমন একটা ডিজিটাল ব্যাংকিং এর কি থাকবে না, কোনো ধরনের বা ব্রাঞ্চ থাকার প্রয়োজন হবে না, একটা অনলাইনেই সকল ধরনের কার্যকলাপগুলো সম্পন্ন হবে। এখানে অনেক এমপ্লয়ীদের অ্যাড করার এখানে প্রয়োজনীয়তা কমে যাবে। হ্যাঁ, অনেক কস্টিং রিডিউস হবে। হ্যাঁ, তো এটা ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটালাইজেশনের দিকে যাবে, এটা ইন ফিউচার টেকনোলজি, এটা ফুললি ডিজিটালাইজড হবে। এখন বর্তমান ব্যাংকিং তো ফুললি ডিজিটালাইজ না, ডিজিটাল ব্যাংকিং বা ভার্চুয়াল ব্যাংকিং না, এটা আমাদের তো অ্যানালগ সিস্টেমও আছে, আবার কিছু কিছু ডিজিটালাইজড অ্যাডও করা হচ্ছে। কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে ফুললি ব্যাংকিংটা ডিজিটাল ব্যাংকিং হিসেবে আম, এখানে কি হবে, কার্যকলাপ পরিচালনা করবে। অবশ্য বাংলাদেশে অনেকেই তো প্রতিষ্ঠানই হচ্ছে ডিজিটাল ব্যাংকিং নিয়ে হয়তো বা অ্যাপ্লাই করেছে। এটাও খুব দ্রুতই বাংলাদেশে এটা হয়ে যাবে, জনপ্রিয়তা পেয়ে যাবে আর কি। কি ফিচার্স অফ ডিজিটাল ব্যাংকিং বা ভার্চুয়াল ব্যাংকিং: অনলাইন মোবাইল ব্যাংকিং, 24/7 অ্যাক্সেস, ক্যাশলেস ট্রানজেকশন, তারপর পেপারলেস ব্যাংকিং, পার্সোনালাইজ ব্যাংকিং সার্ভিস, সিকিউরিটি ফিচার্স। এগুলো হচ্ছে কি ফিচার্স অফ ডিজিটাল ব্যাংকিং। বেনিফিট অফ, কি 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 বেনিফিট আছে, কনভেনিয়েন্স কোনগুলো, কোন ক্ষেত্রে, কস্ট সেভিং হবে, ফাস্টার সার্ভিস হবে, তারপর গ্রেটার ট্রানজেকশন ট্রান্সপারেন্সি থাকবে, ইনহ্যান্স কাস্টমার এক্সপিরিয়েন্স থাকবে। এগুলো হচ্ছে ডিজিটাল বেনিফিটকে, আপনার বেনিফিট, এগুলো জাস্ট আপনার পরীক্ষায় লেখার জন্য করে দেওয়া। এগুলো যদি বেনিফিট আসে এর থেকে লিখতে হবে। ইন সামারি ওখানে দেওয়া আছে, সামারিটা দেখে নেবেন। আমি একটু দ্রুতই যাচ্ছি অনেক। আহ এরপর আসে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংটা একটা মজার বিষয়। তো ক্লাউড কম্পিউটিং এটা ধারণা নেন হচ্ছে, তো আমরা যখন, যেমন ধরেন আমরা এটা খুবই সিম্পল উদাহরণ দিই, সেটা মনে করেন যে আমরা যখন আমাদের বিয়ে বাড়ি, বিয়ের কোনো অনুষ্ঠান করার প্রয়োজন হয়, তখন আমাদের দেখা যায় যে অনেক জিনিসের প্রয়োজন হয়, অনেক থালা বাসনের প্রয়োজন হয়, আমাদের ডেকোরেশনের প্রয়োজন হয়, হয় না?
তখন কি আমরা সব জিনিস কি কিনে আমরা ওগুলো ইউজ করি, নাকি বিভিন্ন আমরা খোঁজ নিয়ে আশেপাশে ডেকোরেটর কোথায় আছে, হ্যাঁ, তাদের কাছে যাই, তাদের কাছ থেকে জিনিসগুলো ভাড়া নেই, ভাড়া নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানগুলো কমপ্লিট করি। তারপর কি করা হয়, অনুষ্ঠান শেষ ওগুলোকে আবার কি করে দিই, তাদের কাছে ফিরে আসা হয়। এতে কি হয়, আমাদের কস্টিং রিডিউস হচ্ছে, আমাদের একটা হ্যাজার্ড কমছে, আমরা উইদাউট হ্যাজার্ডই ছাড়াই কোনো ধরনের কি করতে পারছি, আমাদের প্রোগ্রামগুলো কমপ্লিট করতে পারছি। এই ক্লাউড কম্পিউটিং ধারণাটাই মূলত এই জায়গা থেকে আসছে। ইন্টারনেট যেহেতু পৃথিবীর সবচাইতে বড় কানেক্টিভিটি, ইন্টারনেট, ইন্টারনেট আসলে কি, ইন্টারনেট মিন্স হচ্ছে, আমরা তো ইন্টারনেট ইন্টারনেট বলি, আসলে ইন্টারনেটটা আসলে কি, ইন্টারনেট হচ্ছে কম্পিউটার টু কম্পিউটার কানেক্টিভিটি, ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টিভিটি। কম্পিউটার বা কম্পিউটার বেসড যে টেকনোলজিগুলো আছে সেগুলোর সাথে সারা পৃথিবীব্যাপী একটা বড় কানেক্টিভিটি। হুম, এই কানেক্টিভিটিটাই হচ্ছে ইন্টারনেট। আর এই কানেক্টিভিটিটা যেহেতু আছে, এটা মূলত একটা ক্লাউডের মতন চিন্তা করা যেতে পারে, যেমন আকাশে মেঘ, ওই জায়গা থেকে ক্লাউড কম্পিউটিং নামটা আসছে। এখন এর মধ্যে কি কি আছে, আমি যেমন আপনাকে বললাম যে আমরা ডেকোরেটরের কাছে যাই, যে আমরা বিভিন্ন ধরনের কিছু ভাড়া নেই। এই যেহেতু ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীটাকে ছোট হয়ে এসেছে, তো এখানেও আপনার কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলোকে কি করা যায়, আমরা অনলাইন ভিত্তিক ভাড়া নিতে পারি। যেমন ধরেন আপনার কম্পিউটার, ভালো মানের কোনো কম্পিউটার নাই, বাট আপনার একটা ভালো একটা সফটওয়্যার ডিপ্লয় করতে চান, সেটার জন্য একটা ভালো কম্পিউটার লাগবে, বাট আপনার নাই, কিন্তু ওই পরিমাণ কস্টিংও আপনার নাই। আপনি এখন কি করবেন, আপনি এখন অনলাইন থেকে এই যে ক্লাউড কম্পিউটিং সিস্টেমে, আপনি অনলাইন থেকে যারা ক্লাউড কম্পিউটিং সার্ভিস দিয়ে থাকে তাদের কাছ থেকে আপনি কি করতে পারবেন, একটা ভালো মানের কম্পিউটার মাসিক বা বাৎসরিক সিস্টেমে ভাড়া নিতে পারবেন। সেটা, সেটার অবস্থানটা হয়তো আমেরিকায় হতে পারে, কিন্তু বাংলাদেশ থেকেই আপনি কি করতে পারবেন, সেটাকে ভাড়া নিয়ে এটাকে ইউজ করতে পারবেন। শুধুমাত্র কম্পিউটার বা তা না, বা স্টোরেজ তা না, যেমন ধরেন আমরা যে বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করি, ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কি বলি না যে হোস্টিং নিতে হয়, হোস্টিং ছাড়া ওয়েবসাইট ক্রিয়েট হয় না, তো ওই হোস্টিংটা আমাদের বাংলাদেশেও আছে, ইন্টারন্যাশনালিও আছে। আমরা কি হোস্টিংটা ভাড়া নিয়ে থাকি না, আমরা 1 বছরের জন্য ভাড়া নিয়ে থাকি, 2 বছরের ভাড়া নিয়ে থাকি, এগুলো এগুলো সবই ক্লাউড কম্পিউটিং এর মধ্যে অন্তর্গত। ঠিক আছে। তারপর হচ্ছে আমার যদি সফটওয়্যার, আমার তো, আমি যদি একটা বড় ধরনের, আমার একটা ব্যাংক পরিচালনা, মনে করেন একটা একটা প্রতিষ্ঠান আমি পরিচালনা করতে চাচ্ছি, আমার সফটওয়্যার প্রয়োজন, বাট এত হেভি একটা সফটওয়্যারকে ডিপ্লয় করতে আমার হিউজ পরিমাণ অর্থের প্রয়োজন হচ্ছে তৈরি করতে, বাট ওটা আমার একটা ছোট কোম্পানি হিসাবে বা একটা এন্টারপ্রেনার কোম্পানি হিসাবে এটা পসিবিলিটি নাই, বা আমার এটা খুবই একটা, আমার জন্য খুবই এটা বার্ডেন হয়ে যাচ্ছে। তখন আমি কি করতে পারি, এই ক্লাউড কম্পিউটিং সিস্টেমে একটা সফটওয়্যারকে আমি ভাড়া নিতে পারি। সেই সফটওয়্যারকে ভাড়া নিয়ে আমি আমার কি করতে পারি, আমার কার্যকে সাধন করতে পারি। তো দ্যাট মিনস ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে দেখেন, ক্লাউড কম্পিউটিং ইজ দ্য ডেলিভারি অফ কম্পিউটিং সার্ভিস সার্চ অ্যাজ সার্চ অ্যাজ সার্ভার্স, স্টোরেজ, ডাটাবেস, নেটওয়ার্ক, সফটওয়্যার অ্যান্ড অ্যানালাইটিক্স ওভার দ্য ইন্টারনেট, দ্য ক্লাউড যেটাকে আমরা বলছি। ওভার দ্য ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জিনিস যখন আমরা কি করব, আমাদের প্রয়োজনে আমরা এটাকে ভাড়া নিয়ে ইউজ করব, সেটা কি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো এখানে দেখ কি ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাউড কম্পিউটিং কি কি, এটার কি কি ক্যারেক্টারিস্টিক আছে, অন ডিমান্ড সেলফ সার্ভিস, অন ডিমান্ড, আপনি চাওয়া মাত্রই এখানে যে কোনো সার্ভিস প্রোভাইডারের কাছে যাবেন, আপনি সাথে সাথে পাবেন। ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, আপনি যে হিউজ নেটওয়ার্ক অ্যাক্সেস আছে, যেহেতু ইন্টারনেট পুরাটাই ক্লাউড কম্পিউটিং এর মধ্যে অন্তর্গত, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটার মধ্যে আপনি কানেক্টিভিটি হতে পারেন। রিসোর্স পুলিং, তারপর র্যাপিড ইলাস্টিসিটি, তারপরে মেজার্ড সার্ভিস, পে পে অ্যাজ ইউ গো, অর্থাৎ ওই যে আমরা যেমন ধরেন ইন্টারনেট ইউজ করি না, পে অ্যাজ ইউ গো, যে ইন্টারনেট শেষ হয়ে যাবে বাট এটা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত পেমেন্ট করতে থাকবে ততক্ষণ মতো ইউজ করতে পারবেন। এই ক্লাউড কম্পিউটিং সিস্টেমেও তাই, আপনিও যে পে অ্যাজ ইউ গো সিস্টেমে আপনি ইউজ করতে পারবেন, আপনি যতক্ষণ পেমেন্ট করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত এটাকে আপনার ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি, তার নিচে এটা টাইপস অফ ক্লাউড কম্পিউটিং, এটা আপনাদের জানা দরকার, এটা পরীক্ষায় আসে। টাইপস অফ ক্লাউড কম্পিউটিং, এটা কি কি, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এই যে আমি যে আলোচনা করলাম এই সংজ্ঞার মধ্যে, এখানেই সেগুলো একটা ইলাবোরেট ফর্মে দেওয়া আছে। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, আইএস, এটা কি করে, ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে। ইনফ্রাস্ট্রাকচার কোনগুলো, যেমন ভার্চুয়াল মেশিন, যেমন একটা কম্পিউটারে আপনার লাগবে, স্টোরেজ লাগবে,
নেটওয়ার্ক, এগুলো ইনফ্রাস্ট্রাকচার। এইটা ভার্চুয়ালি দেওয়া থাকে যারা, তারা এটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এরা কে কে দিয়ে থাকে এক্সাম্পল উদাহরণস্বরূপ অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট অ্যাজুরে, গুগল ক্লাউড। এই প্ল্যাটফর্মগুলো সাধারণত ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস হিসেবে এরা প্রোভাইড করে থাকে। আর এখানে কি কি রান করা যায় এই সার্ভিসের মাধ্যমে? রানিং ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট রানিং করা যায় কোনো ধরনের নিজের কস্টিং ছাড়াই, ডাটাবেস, অ্যাপ্লিকেশন সবকিছু এখানে রান করা যায়। তারপর বলছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বা পাস। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসে কি? প্ল্যাটফর্ম দ্যাট ডেভেলপার্স ক্যান ইউজ টু বিল্ড, টেস্ট অ্যান্ড ডিপ্লয় অ্যাপ্লিকেশনস। সেটা কি ধরনের? উদাহরণ কোনগুলো? উদাহরণ যদি দেখেন এখানে গুগল অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফট অ্যাজুরে অ্যাপ সার্ভিস, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস হিসাবে ক্লাউড কম্পিউটিং সেবা দিয়ে থাকে। তারপর এখানে কি, যেমন বিল্ডিং অ্যান্ড ডিপ্লয়িং ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপস অ্যান্ড মাইক্রো সার্ভিসেস, এগুলো সাধারণত প্ল্যাটফর্ম সার্ভিসের মধ্যে, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসের মধ্যে পড়ে। আপনাদের এখানে এই যে টাইপস অফ ক্লাউড কম্পিউটিং এর মধ্যে এখানে লিখতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এখানে উদাহরণ একটা করে দিলেই হবে। তারপর সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এখানে তার মানে বোঝাই যাচ্ছে এখানে সফটওয়্যার কি হিসেবে, এখানে এরা কি করবে, এই ক্লাউড কম্পিউটিং সিস্টেম এরা সফটওয়্যার কি ভাড়া দিবে, সফটওয়্যারকে ভাড়া নিয়ে এখানে ইউজ করা যাবে। যেমন গুগল ওয়ার্কশিট, এই যে যেমন ধরেন আমি এটা ধরলে একটু ফুললি বুঝতে পারবেন। এই যে আমরা যে গুগল ইউজ করি, গুগলের যে দেখবেন যে অনেকগুলো ফিচার আছে, গুগল গুগল শিট, গুগল ডকস, গুগল ওয়ার্ক, যেটা ওয়ার্কশিট বলছি, আরো এখানে প্রায় 10টা 15 20টা গুগলের যে ফিচার গুলো আছে, এগুলো কিন্তু গুগলের সফটওয়্যার। এগুলো কিন্তু আমরা একটাও আমাদের কম্পিউটারে আমরা ইনস্টল করতেছি না, আমরা কিন্তু এটা সরাসরি গুগল থেকে ইউজ করতেছি। মাইক্রোসফট 365, এগুলো যারা ইউজ করে তারা জানবে। আর এর জন্য সহজতর উদাহরণ হচ্ছে আমরা যে গুগল, আমরা যেমন দেখেন এক্সেল, যখন আমরা এক্সেল ইউজ করি আমাদের কম্পিউটারে কিন্তু এক্সেল থেকে ইনস্টল করে এক্সেলটাকে ইউজ করতে হয়। বাট আমি যখন ওই গুগল শিটটাকে ইউজ করতেছি, কিন্তু গুগল শিটটাকে ইউজ করার জন্য কিন্তু কিন্তু ওই গুগল শিটের কোনোটাই কিন্তু আমার কম্পিউটারে ইনস্টল করতে হয় না। আমি সরাসরি গুগলে যে গুগল ফিচার থেকে ওখান থেকে শিটে ঢুকে আমি শিটে এখানে কাজ করতে পারি। দ্যাট মিনস সফটওয়্যার ইনস্টল করা আছে ওই গুগলের স্টোরেজে, আর আমরা সেটাকে ইউজ করছি, এটাকে বলে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এই একটা জিনিস যদি মাথায় রাখতে পারেন বাকি জিনিসগুলো বুঝবেন। যে বাকি জিনিসগুলো প্রসেসে এরকম যে সবকিছু দিব ইন্টারনেটের মাধ্যমে, অন্য জায়গা থেকে আমরা এখানে ভাড়ার মাধ্যমে ভার্চুয়ালি ইন্টারনেটের মাধ্যমে ইউজ করতে পারবো। যেমন সফটওয়্যারটাকে আমরা ইউজ করছি গুগলের বিভিন্ন ফিচার গুলো। ওকে। তো এই ধরনের অ্যাডভান্টেজের পাশাপাশি কিছু চ্যালেঞ্জেসও রয়েছে, সেই চ্যালেঞ্জেস গুলো নিচে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। বেনিফিট অফ ক্লাউড কম্পিউটিং কি কি? কস্ট ইফেক্টিভ, স্কেলেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, অটোমেটিক্স আপডেট, এগুলো কিছু সুবিধা দেওয়া আছে। সুবিধাগুলো এখানে জাস্ট এই 5-6টা সুবিধা আপনারা লেখার সময় উল্লেখ করবেন আর কি। ইন্টারনেট অফ থিংস, আইওটি, এগুলো শর্ট করে বলবো এবং তেমন এখানে কিছু নাই। এগুলো আইওটি, ইন্টারনেট অফ থিংস। থিংস আসলে কি? ইন্টারনেট তো বুঝলাম, থিংস আসলে কি? থিংস গুলো তো আমরা জানি। মানে ইন্টারনেট অফ থিংস হলো বর্তমানে বলি ফোর্থ রিভলিউশন। ফোর্থ রিভলিউশন ইন্টারনেট অফ থিংস কি বলা হয়ে থাকে, বা এটা কি বলা হয়, বা অনেকেই এটা কি মনে করে যে ইন্টারনেট অফ থিংস এর মাধ্যমে ফোর্থ রিভলিউশনটা ঘটবে। ফোর্থ আপনার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটাকে আমরা বলছি। ঠিক আছে। তো এখন দেখেন এই যে আইওটি, এখানে শর্ট ভাষায় মনে রাখেন যে আইওটি, থিংস, থিংস মানে জিনিস, যে বিষয়গুলো, যেমন ধরেন মোবাইল, মোবাইল একটা থিংস, কম্পিউটার একটা থিংস, আমাদের আহ, আমাদের যে কোনো জিনিস, যত থিংস আছে আমাদের, আমরা যেগুলো ইউজ করি সবকিছুই কিন্তু থিংস। হ্যাঁ, এই থিংস গুলোকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারবো তখন সেটাকে বলবো আমরা ইন্টারনেট অফ থিংস। আমরা কিন্তু এখন পর্যন্ত সব জিনিসকে আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারি নাই। যেমন ধরেন যে আমরা মোবাইল, ঠিক আছে, এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকা যায়, কম্পিউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড, বাট আমি কোনো একটা জিনিসকে কন্ট্রোল করতে চাই, সেটাকে, যেমন ধরেন আমি আমার বাসার দরজাকে কন্ট্রোল করতে চাই, আমি বাইরে চলে গেছি, আমি বাহির থেকে কি করতে চাই, আমি কোনো সময়
আমি দেখা যাচ্ছে যে আমি কোনো সময় দরজা খুলে আমি বাইরে চলে গেছি, অফিসে চলে গেছি, কিন্তু অফিসে যাওয়ার পর মনে হলো আমার দরজা খোলা আছে। এখন আমি যদি আমার এই দরজার সাথে যদি ওই ধরনের ইন্টারনেট কানেকশন থাকে বা ওই ধরনের টেকনোলজি ইনভলভ থাকে, আমি চাইলে কিন্তু অফিস থেকে এটাকে কন্ট্রোল করে কি করতে পারবো, দরজাকে ওপেন করতে পারবো, আবার ক্লোজও করতে পারবো। এই যে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসের যে থিংস, এই থিংস গুলোর সাথে ইন্টারনেটকে কানেক্ট করে সেটাকে গুলোকে স্মার্টলি ইউজ করা, এটাই হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ঠিক আছে, এটা আপনারা পড়বেন, এটা পড়লে আপনারা জিনিসটা আরো সুন্দরভাবে বুঝবেন। এখানে কিছু হাউ ডাজ আইওটি ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে। এটা প্রথমত ইন্টারনেট কানেক্টেড ডিভাইসেস গ্যাদার ডাটা, অর্থাৎ ইন্টারনেট কানেকশন আছে এমন ডিভাইসের সাথে, ওখান থেকে কিছু ডাটা কানেকশন করা হয়। কালেক্ট ডাটা ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য ডিভাইস টু গ্যাদারিং পয়েন্ট, দ্যাট মানে ডাটা সেন্টার বা ক্লাউড সেন্টারে পাঠানো হয়। তারপর ডাটা প্রসেসিং অ্যানালাইসিস করা হয়। অর্থাৎ কোনো একটা জিনিসের সাথে, কোনো একটা বিষয়ের সাথে, কোনো একটা থিংস এর সাথে ইন্টারনেট কানেকশন থাকবে, সেখান থেকে ডাটা নিয়মিত কানেকশন থাকবে। যেহেতু ইন্টারনেটের সাথে কানেক্টেড, তার মানে কি, ডাটা, ওই অবজেক্ট থেকে ডাটা লেনদেন হবে কোনো একটা টুলস এর মাধ্যমে। সেই ডাটাগুলো থেকে কি হবে, পরবর্তীতে কানেক্টেড হবে, এবং সেগুলো দেখা যাচ্ছে যে এটার মাধ্যমে আমরা কানেক্ট করতে পারবো। এই ইন্টারনেট অফ থিংসটাই হচ্ছে এগুলো বিষয়, এভাবে কাজ করে। মেইনলি ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দ্য বেনিফিট অফ ইন্টারনেট থিংস কিগুলো, ইনক্রিজড এফিসিয়েন্সি, রিয়েল টাইম মনিটরিং করা যায়। রিয়েল টাইম মনিটরিং, আমি যেমন দরজার কথা বললাম এক্সাম্পল, যে আপনি সরাসরি কি করতে পারছেন, অফিস থেকে আপনার দরজাকে, আপনার বাসার দরজাকে কন্ট্রোল করতে পারতেছেন। শুধু এটাই না, আপনি যখন দেখেন আপনার এই যে সিসি ক্যামেরা যে আছে, সিসি ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইম মনিটরিং করতে পারেন। এছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশন তো ক্রিয়েট করা যায়, আপনার আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন কিছুর সাথে ইন্টারনেট কানেক্ট করে আপনাকে এটাকে সরাসরি মনিটরিং করতে পারেন। এটা পসিবল আর কি। ওকে, এরপর আসে মেশিন লার্নিং। মেশিন লার্নিংটা খুবই সহজ বিষয়, সেটা হচ্ছে এআই, যেটাকে বললাম, এআই এর একটা সাবসেট হচ্ছে মেশিন লার্নিং। এআই এর একটা সাবসেট হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিংটা আসলে কি? মেশিন লার্নিং হচ্ছে আসলে মূলত এটা, এই যেখানে দেখেন, মেশিন লার্নিং ইজ এ সাবসেট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যে আমরা পড়ে আসলাম, সেটারই একটা মানে ছোট অংশ হচ্ছে মেশিন লার্নিং, that focuses on the development of algorithm and statistical models that enable computer to learn from and make prediction or decisions based on data without being explicit programmed to perform specific tasks. অর্থাৎ আপনাদের যদি উদাহরণ দেই, যেমন ধরেন যে উদাহরণটা হচ্ছে, মেশিন লার্নিংটা হচ্ছে যে কোনো একটা মেশিন, আমরা তো এআই এর কথা জেনে আসলাম তাই না? তো মেশিন লার্নিংটা হচ্ছে কোনো একটা মেশিনে, যেহেতু এটা এআই, এটা কি, এআইটা হচ্ছে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবসেট হচ্ছে মেশিন লার্নিং। এখানে মূলত যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে আপনার এখানে ডাটা কি করা হয়, ইম্পোজ করা হয় কয়েকভাবে, তিন ভাবে। একটা হচ্ছে সুপার ইম্পোজড, বা আজকে এটাকে বলা হচ্ছে, ওকে, তো এখানে দেখেন ডাটা ইম্পোজ করা হয়। ডাটা কিভাবে ইম্পোজ করা হয়, যেমন ধরেন যে আহ, কোনো একটা মেশিনের মধ্যে আপনি একটা ইনফরমেশন দিলেন, যে তিনটা কয়েন দিলেন, মনে করেন যে 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, আর মনে করেন যে 2 টাকার কয়েন। 1 টাকার কয়েনের ভারী তো, ভর তো, ওয়েট তো কি না, ওয়েট তো মনে করেন যে কম। 2 টাকার কয়েনের ওয়েট একটু বেশি। 5 টাকার কয়েনের ওয়েট একটু আরো বেশি। আমি যদি একটা মেশিনকে ইনফরমেশনটা বা ডাটাটা আগে থেকে এইভাবে দিয়ে দেই যে আহ, যদি কোনো বস্তুর ওয়েট 1 গ্রাম হয় তাহলে সেটা 1 টাকার কয়েন। তারপরে যদি আমি বলে দেই যে কোনো বস্তুর ওয়েট যদি 2 গ্রাম হয় তাহলে সেটা 2 টাকার কয়েন।
এবং কোনো বস্তুর ওয়েট যদি 5 গ্রাম হয় তাহলে সেটা 5 টাকার কয়েন। অ্যাজ ফর এক্সাম্পল আমরা মেপে দেখলাম যে কোন কয়েনের ওয়েট কত, সেই অনুযায়ী আমরা আগে থেকে এটাকে স্কেল করে দিলাম। এই স্কেল করা ডাটাটা যখন কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন কোনো একটা মেশিনে এটা ডিপ্লয় করব, তখন দেখবেন যদি আমি কোনো একটা 1 গ্রাম ওজনের কয়েন দেই বা 1 টাকার কয়েন দেই, সে কিন্তু এটা ডিটেক্ট করতে পারবে। কারণ সে কিন্তু এটা 1 টাকা দেখে কয়েন ডিটেক্ট করবে না, যেটা 1 টাকা লেখা আছে এজন্য এটা 1 টাকা না, সে কিন্তু ওই ওয়েটের অনুযায়ী সেটাকে কি করবে, কোরিলেট করবে। যে এটা 1 গ্রাম যেহেতু, তার মিনস 1 গ্রাম ইজ ইকুয়াল টু এটা 1 টাকার কয়েন। এটা 2 গ্রাম যেহেতু, সেটা 2 গ্রাম ইকুয়াল টু এটা একটা 2 টাকার কয়েন। 5 গ্রাম ইজ ইকুয়াল টু এটা 5 টাকার কয়েন। এটাকে কোরিলেট করে আগে থেকে যে ডাটা ইম্পোস্ট করা হয়, সেই ডাটা ইম্পোস্ট করে ডাটাটা কি সে কি করতে পারে, সে ডাটার উপর ভিত্তি করে সে কি একটা ডিসিশন নিতে পারে। এটা একটা মেশিন লার্নিং এর উদাহরণ। ঠিক আছে, তারপর দেখেন যে আরো আরেকটা উদাহরণ আছে। যেমন ধরেন যে আপনার ক্রিকেট খেলা হচ্ছে। তো ক্রিকেট খেলা হচ্ছে, এখানে বলার বল করবে, ব্যাটম্যান রান, ব্যাট করবে, রান করবে। এখন আমি যদি একটা গ্রাফ অঙ্কন করি, যেমন ধরেন এই ধরনের একটা গ্রাফ অঙ্কন করি, তো এইদিকে দেখুন যেমন ধরেন যে উইকেট, আর এইদিকে মনে করেন যে কি আছে, রান। তো আমি যদি ওভারের সাথে সাথে এটা যদি গ্রাফ করি, তাহলে দেখবো যে আহ, কিছু জায়গায় একটা ক্লাস্টার তৈরি হবে। এই জায়গাতে রান বেশি এসেছে, আবার দেখা যাবে যে এই জায়গাতে উইকেট বেশি পড়েছে। হ্যাঁ, এই যে আমি যখন ডাটাগুলোকে কি করছি, আমি যখন 50টা ওভারের ডাটাকে ইম্পোজ করছি, ইম্পোজ করে যখন দেখা যাচ্ছে যে এই ওভারগুলোতে উইকেট বেশি পড়েছে, আবার এই ওভারগুলোতে রান বেশি হয়েছে। মূলত একটা জিনিস মনে রাখবেন, মেশিন লার্নিংটা মূলত হচ্ছে ডাটার উপর কাজ করে। আপনি যে ডাটাগুলো দিবেন সেই ডাটার উপর ভিত্তি করে সে ডিসিশন নেবে, ডিসিশন মেক করবে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন ডিসিশন, বা ওরা হাইলি ডিসিশন নিচ্ছে, এই মেশিন লার্নিংটাও এরকমই। আপনি আগে থেকেই ডাটা ইম্পোজ করা থাকবে, সেই ডাটার উপর ভিত্তি করে সে কি করবে, একটা ডিসিশন মেক করতে পারে। এই মেশিন লার্নিং প্রসেসটাও ঠিক এরকম, যে আপনি আগে ডাটা দিবেন, সে ডাটা থেকে সে সেটাকে অ্যানালাইসিস করবে এবং সেটার উপর সে ডিসিশন মেক করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে মেশিন লার্নিং প্রসেস। এটা আপনারা এখানে রিডিং পড়লে এখানে দেখতে পারবেন, এখানে সেই বিষয়গুলো এখানে উদাহরণ সব দেওয়া আছে। অর্থাৎ মেশিন লার্নিং মূলত ডাটা নিয়ে কাজ করে, ডাটার কোলাবোরেশন, ডাটা থেকে সে অ্যানালাইসিস করা শিখে। একটা রোবট, একটা আহ, যে কোনো আর্টিফিশিয়াল বস্তু, যেমন ধরেন যে কি করে, এটা আমরা বলি না যে মানুষের ফেস রিকগনিশন করে, একটা টেকনোলজি আছে না, যে দ্বারা দ্বারা কি করতে পারে, যে মানুষকে ফেস রিকগনাইজ করতে পারে। আমাদের মোবাইলই তো আছে, যে আমাদের ফেসের মাধ্যমে, আমাদের ফেস ফেসের মাধ্যমে মোবাইলকে বন্ধ করতে পারি, আবার স্টার্ট করতে পারি। এই ফেস রিকগনিশন প্রসেসটাও হচ্ছে মেশিন লার্নিং প্রসেস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রসেস। এই মেশিন লার্নিং প্রসেসের মধ্য দিয়ে এটা আগাতে হয়, এটা কি ডিপ লার্নিং এর দিকে যায়। তো ডিপ লার্নিং আপনাদের এখানে আলোচনা করা হবে না, কারণ আপনার মেশিন লার্নিং পর্যন্ত এখানে আছে। তো আহ এই বিষয়গুলো আর কি, মূলত এগুলো মূলত ডাটা নিয়ে কাজ করে আগে স্যার থেকে। স্যার, একটা কথা ছিল স্যার। আচ্ছা বলেন। স্যার, সেটা হচ্ছে মেশিন লার্নিং এ কি সবসময় কি স্যার ওয়েট দিয়ে ওকে লার্নিং করায় নাকি অন্য কোনো ওয়েতেও করায়? অন্য কোনো যেমন ওয়ে স্যার তো আমরা আমি আমি আপনাকে এটা আমরা উদাহরণ দিলাম মাত্র, এটা বিভিন্ন ভাবে হতে স্যার, পারে। আমরা যেমন এটিএম বুথে টাকা দিচ্ছি, এখানে 1,000 টাকার নোট কোনটা, 500 টাকার নোট কোনটা, এটা তো ওই লার্নিংটা কি স্যার ওয়েট দিয়ে করে নাকি না 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 কোনো না কাগজের মধ্যে? না না, এটা এটা ওয়েট দিয়ে করে না, এটা হচ্ছে ডাটা দিয়ে করে। যখন আপনি যখন এটা টাকা দিচ্ছেন, তখন সে কি করে ওটাকে স্ক্যান করে, স্ক্যান করে ডাটা নেয়। সেই ডাটাগুলোকে, এই যে আমি যেগুলো উদাহরণ, এই যে পরের যে উদাহরণটা দিলাম, আগের গুলো ছিল হলো ইম্পোজ ডাটা, মানে আগে থেকে ডাটা দেওয়া থাকবে। ওই আপনার ইয়ার মধ্যেও ঠিক একই রকম ডাটাগুলো দেওয়া থাকে। আর সেটা কি করে, ম্যাচ করে। হ্যাঁ, এটাকে ম্যাচ করে, যে আপনি যে যখন টাকাটা দিচ্ছেন, সেই ডাটা স্ক্যান করে সেই ডাটার সাথে ওটা স্ক্যান করে, ম্যাচ করে, ম্যাচ করে যদি দেখে যে ডাটা মিলে গেছে, তখন বলে যে এটা 100 টাকা। যদি এটা 500 টাকা ডাটার সাথে মিলে যায়, তাহলে সেটা বলে যে এটা 500 টাকা। এটা ওয়েটের সাথে ম্যাচ করে না।
বুঝতে পেরেছেন? জি স্যার। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন ডাটা ইউজ করে, অনেক জায়গায় ওয়েট ইউজ করতে পারে, অনেক জায়গায় তার উপর অ্যাপ্লাইকৃত ডাটা ইউজ করতে পারে বা স্ক্যান করা ডাটা ইউজ করতে পারে। হ্যাঁ, এগুলো মূলত আগে থেকে সুপার ইম্পোজ থাকতে হয়, মানে আগে থেকে এদেরকে শিখিয়ে দিতে হয়। সফটওয়্যার বা কম্পিউটার জিনিসটাই এরকম, আপনি যদি কোনো কিছু এদেরকে শিখিয়ে দিতে পারেন, ওদের ভুল খুব কম হয়, কিন্তু মানুষের ভুল বেশি হয়। ঠিক আছে? তো এদেরকে যদি কোনো কিছু একবার শিখিয়ে দিতে পারেন যে এটা 1,000 টাকার নোট, এই বিষয়গুলো আছে, ও কোনোদিনই ভুল করবে না যে এটা 1,000 টাকার নোট, এটা ভুল করতে পারে না। দেখা যাচ্ছে যে বিলিয়ন বিলিয়ন ট্রানজেকশনের মধ্যে একটা ভুল হতে পারে, কিন্তু তাও এটা খুব রিয়ার কেস। ঠিক আছে? তো কম্পিউটার বা কম্পিউটারের এই সুবিধাগুলো অনেক বেশি। মানুষের ব্রেইনের চাইতে কম্পিউটারের সুবিধা এই জায়গায় যে কম্পিউটার হয়তো খুব বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যায় নাই, কিন্তু কম্পিউটারগুলো, ওদেরকে যা শেখানো হয় সেটা যদি ঠিক সঠিক ওয়েতে যদি শেখানো হয়, ওদের ভুল হয় না, বাট মানুষের ভুল হয়, মানুষ ভুলে যায়। ওকে। ওকে, এগুলো সামারাইজেশন দেওয়া আছে, এটা দেখে নিন। আচ্ছা, ডাটা মাইনিং, এটা সিম্পলি আমরা আলোচনা করব। ডাটা মাইনিং কিছু বিষয় না, এটা জাস্ট হচ্ছে ডাটা মাইনিং ইজ দ্য প্রসেস অফ ডিসকভারিং প্যাটার্নস, ক্যাটাগরিজ অ্যান্ড ইনসাইটস ফ্রম লার্জ সেট অফ ডাটা। এটা হচ্ছে আপনার বড় অনেক পরিমাণ ডাটা থাকবে, ডাটা আপনি কালেক্ট করবেন, সেই ডাটাগুলো থেকে বিভিন্ন প্যাটার্ন বা ডিজাইন বা ইনসাইটকে সে কি করা, ইনসাইটকে কি করা, উদ্ঘাটন করা, এটাই হচ্ছে ডাটা মাইনিং। অর্থাৎ আপনার একটা আম, আমরা ইনফরমেশন বলি, ডাটা আর ইনফরমেশন কিন্তু এক জিনিস না। হ্যাঁ, আপনি ডাটা থেকে ইনফরমেশন কালেক্ট করা হয়। এই যে ডাটা থেকে যে ইনফরমেশন কালেক্ট করবেন, এটা বিভিন্ন প্রসেসে করা হয়। তার মধ্যে আছে যে কি করা হয়, দেখা যাচ্ছে ডাটাগুলোকে অনেক সময় প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্নে সিলেক্ট করা হয়। যেমন আপনার ইমেজ, আমরা যখন ইমেজ রিকগনিশন করা হয় বা ইমেজ কালেক্ট করা হয়, তখন কি করা হয়, প্যাটার্ন সিলেকশন করা হয়। হুম। অর্থাৎ ডাটা মাইনিং হচ্ছে কিছুই না, এই এক লাইনে, এক লাইনের মধ্যে সবকিছু বুঝে যাবেন। সেটা হচ্ছে ডাটা মাইনিং ইজ দ্য প্রসেস অফ ডিসকভারিং প্যাটার্ন, প্যাটার্ন প্যাটার্ন ডিসকভার করা, কোরিলেশন, অর্থাৎ ডাটাগুলোর মধ্যে কোরিলেশন করে, যেমন এরকম ক্লাস্টার তৈরি হলো, এরকম ক্লাস্টার তৈরি করা, ইনসাইটস, তাদের মধ্যে ডিপ ইনসাইট ক্রিয়েট, খুঁজে বের করা, কাদের মধ্যে থেকে, হিউজ হিউজ অফ ডাটার মধ্যে থেকে এই ধরনের প্যাটার্ন খুঁজে বের করে তাদেরকে একটা কি করা, ইনফরমেশনের মধ্যে অ্যাড করে নেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে ডাটা মাইনিং করা, অর্থাৎ ডাটার মধ্যে থেকে প্রয়োজনীয় ডাটাগুলোকে বের করে নিয়ে ইনফরমেশন আকারে সেগুলোকে ইউজ করা। ফাইন্ডিং ইউজফুল, নিচে দেখেন, ফাইন্ডিং ইউজফুল ইনফরমেশন ফ্রম ভাস্ট ডাটা রিপোজিটরিজ। ডাটা রিপোজিটরিজ মানে ডাটা যে ভান্ডার রয়েছে, সেই ভান্ডার থেকে যদি কি করা, ইনফরমেশন গুলোকে বের করে নেওয়ার প্রসেসটাই হচ্ছে ডাটা মাইনিং। ওকে, এই দুই এক লাইনের মাধ্যমে খুব সুন্দরভাবে লিখতে পারবেন, নিচেও এর শর্ট প্রসেস দেওয়া আছে। ডাটা ওয়্যার হাউস, ডাটা ওয়্যার হাউসটাও একই রকম জিনিস। এখানে বিভিন্ন সোর্সের ডাটাগুলো থাকবে, এখানে নাম দেখি বোঝা যাচ্ছে ডাটা ওয়্যার হাউস, মানে ওয়্যার হাউস যেখানে ডাটাগুলো সংরক্ষিত থাকবে, হাউস। এখানে কি ধরনের ডাটা, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকম ডাটা এখানে স্টোর থাকবে। ঠিক আছে? সেই স্টোরকৃত ডাটা থেকে কি করবা, অ্যানালাইসিস করার প্রসেসটাই হচ্ছে করে আমরা সেগুলোকে ইউজ করব। কিন্তু ডাটা ওয়্যার হাউসে কি হয়, বিভিন্ন সোর্স থেকে ডাটা এখানে স্টোর করা যায়। যেমন ডাটা ওয়্যার হাউস ইজ এ সেন্ট্রালাইজড রিপোজিটরি, এটা কি একটা স্টোর হাউস, সেন্ট্রালাইজড রিপোজিটরি ডিজাইন টু স্টোর, ম্যানেজ এন্ড অ্যানালাইসিস লার্জ ভলিউম অফ স্ট্রাকচার ডাটা ফ্রম মাল্টিপল রিসোর্সেস। এই এক লাইনই এটার খুব সুন্দর ব্যাখ্যা, এখানে এর এর আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনার পরের টুকু পড়লে আপনি বুঝতে পারবেন। বেনিফিট কি কি দেওয়া আছে এখানে, জাস্ট এই টপিক ইয়াগুলো, মেইন ইয়াটা উল্লেখ করবেন, আহ এগুলো উল্লেখ করবেন। আরটা হচ্ছে এখানে ইন শর্ট দেওয়া আছে, এটা আলোচনা করবেন। কারেন্ট ট্রেন্ডস, আচ্ছা এবার আসি আমরা কারেন্ট ট্রেন্ডসে, মানে বর্তমান কি কি ট্রেন্ডস আছে আমাদের ব্যাংকিং সেক্টরের সাথে, কি কি টেকনোলজি গুলো ইনভলভ আছে, সেই কারেন্ট ট্রেন্ড গুলো কি কি। আচ্ছা, কারেন্ট ট্রেন্ডস, ম্যাসিভ ট্রান্সফরমেশন ইজ হ্যাপেনিং ইন ব্যাংকিং সেক্টর অ্যালং উইথ দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। Massive transformation is happening in banking sector along with the technological advancement. এই কারেন্ট ট্রেন্ডস গুলো বর্তমানে বাংলা ব্যাংকিং সেক্টরে বড় ধরনের অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য
বেসিক কি করছে, আহ, এখানে ইয়া করা আছে রিলেটেড আর কি। সেটা কি, টেকনোলজি ম্যাসিভ ট্রান্সফরমেশন, বড় ধরনের একটা ট্রান্সফরমেশন বা রিভলিউশন এখানে নিয়ে আসছে। সে কারেন্ট ট্রেন্ডস গুলো কি কি, সেটা মূলত ম্যাক্সিমামই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এই টেকনোলজিগুলো। আর এই টেকনোলজিগুলো কি কি, যেমন ধরেন এখানে আছে টেকনোলজি সিন্স লং হুইচ ক্যান ফাউন্ড ইন মেনি অ্যাসপেক্ট লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, অ্যালগোরিদম, ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি, আইওটি, 5G অ্যান্ড মেনি আদার্স। এগুলো হচ্ছে কারেন্ট টেন্ডেন্সির মধ্যে আছে। সাম অফ মেজর টেকনোলজিস হুইচ আর বিং ইউজ কারেন্টলি বাই ব্যাংকিং সেক্টর ক্যান বি স্টেটেড বিলো। নিচে কিছু দেওয়া আছে, যেমন ধরেন কাস্টমার সেলফ অন বোর্ডিং বা কেওয়াইসি ফর্ম, এটা একটা বর্তমানে এটা প্রচলিত আছে। তারপর হচ্ছে ডিজিটাল মানি বা ক্রিপ্টোকারেন্সি, এটা প্রচলিত আছে। ফিনান্সিয়াল অ্যাপস ডুইং, যেমন ই পেমেন্ট, ই লোন, এগুলো হচ্ছে প্রচলিত আছে। কার্ডলেস বা এটিএম উইথড্রল বা ডিপোজিট, বা এগুলো বর্তমানে চালু চালু আছে। আইভিআর বা ইন্টার অ্যাক্টিভ ভয়েস রেসপন্স বা ভিডিও ব্যাংকিং, এগুলো চালু আছে। ই কমার্স চালু আছে। ফিঙ্গারপ্রিন্ট বা ফেস ডিটেকশন, ভিডিও ব্যাংক, ভয়েস ব্যাংকিং, এগুলো চালু আছে। এই শেষের এই কারেন্ট টেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। এটা এখানে অনেক বিষয়গুলোই আপনার পরীক্ষায় লিখতে হওয়ার প্রয়োজন হতে পারে। তো এই ছিল আমাদের। আর কিছু আছে, আচ্ছা, আপকামিং এআই বেসড টেকনোলজিস ইন ব্যাংকিং সেক্টর। আপকামিং কি কি আসবে, কারেন্ট কি কি আছে, আর নিচে আপকামিং কি কি আসবে। ভার্চুয়ালাইজড অ্যান্ড ক্লাউড বেসড ব্যাংকিং গুলো আসবে। ইউজ অফ ভার্চুয়াল অগমেন্টেড রিয়েলিটি আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে পার্সোনালাইজড অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিস গুলো আসবে। তারপর হচ্ছে আমরা যে ওই যে ইয়াটা পড়লাম, যে ব্যাংকিং অ্যাজ এ সার্ভিস, আমরা ক্লাউড ক্লাউড কম্পিউটিং এর মতো ব্যাংকিং ব্যাংকিং অ্যাজ এ সার্ভিস, বাস আসতে পারে, পাস আসতে পারে, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এগুলো আসতে পারে। এগুলো এআই এর ভবিষ্যৎ টেকনোলজি যেগুলো বাংলাদেশ, এগুলো অ্যাড হতে পারে। তো এই হলো ছিল মূল বিষয়। এখন নিচে দেখেন এই প্রশ্নগুলো দেওয়া আছে, আপনারা কি করবেন, পুরা সিনপসিস গুলো একবার পড়বেন, আর আমার কথাগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। আর নিচে যে প্রশ্নগুলো আছে, এখানে প্রায় 19টার মতো প্রশ্ন আছে, নিচে অ্যান্সারও দেওয়া আছে। আপনারা ওই সিনপসিস থেকে এগুলো কানেক্ট করবেন, বা অ্যান্সার গুলো থেকেও আপনার অ্যান্সার গুলো কানেক্ট করতে পারেন, বা সিনপসিস থেকেও নিয়ে কানেক্ট করতে পারেন। আর আপনাদের মেইন টাস্ক হলো সালের যে প্রশ্নগুলো, সেই সালের যে প্রশ্নগুলো এই যে এফ মডিউল থেকে যেগুলো দেড়টা বা দুইটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আপনারা বাসায় অ্যান্সার করার চেষ্টা করবেন। যদি কোনো কোনো খুঁজ বা মিল খুঁজতে না পারেন বা না পান, তাহলে অবশ্যই আমাকে পরবর্তী ক্লাসে অবশ্যই প্রশ্ন করবেন, বা আমাকে সরাসরি গ্রুপ যেহেতু ক্রিয়েট করেছি, গ্রুপে অবশ্যই জানাবেন। আমি সেটাকে পরবর্তী দিন আপনাকে প্রোভাইড করব, সমস্যা নেই। এখন আমাদের টোটাল ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম, আমরা যে এই আহ, মানে যে এই ক্লাসটা করলাম, এই টোটাল ভিডিওটা কি আমি আবার ইয়াতে দিবেন কিনা, এটা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দিব। উম, এটা আর কি ভিডিওটা দিব, ভিডিওটা একটু সাপোর্টিং হবে সাধারণত আর কি। 24 ঘন্টার মধ্যে পাবেন। সাথে সাথে অনেকে আজকে ক্লাস করে কালকেই চান, এই জিনিসটা আর কি একটু টাফ হয়ে যায়। এই জন্য আপনারা হুম, ক্লাসটার উপর একটু গুরুত্ব দিবেন। কারণটা হয় কি, এই ভিডিওর উপর নির্ভর করলে ক্লাসে অনেক সময় ইম্পর্টেন্স থাকে না, জি ক্লাসে স্যার। অনেকজন থাকে না। এজন্য আমরা বলি, সবাইকে বলি যে দিব, কিন্তু 24 ঘন্টার মধ্যে দিব, যেন কেউ যেন ক্লাসের প্রতি আগ্রহ যেন কম না থাকে, এই জন্য। আচ্ছা, ক্লাস রিলেটেড স্যার কোনো একটা question ছিল স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। সেটা হলো স্যার, আমাদের যে ডিজিটাল যে কারেন্সি, হুম হুম, আমি যেটা প্রথমে বলছিলাম জি, যে ডিজিটাল কারেন্সিটা আসলে কিসের উপর বেস করে ক্রিয়েশন হয়। হুম হুম, যেমন স্যার আমার কাছে 10টা বিটকয়েন আছে। হুম হুম। এই 10টা বিটকয়েন আমার কিসের উপরে, যেমন আপনার কাছে আছে 20টা, আপনি কিভাবে 20টা মালিকানা হলেন, আমি কিভাবে 10টা, কিসের বিনিময়ে আপনি আমি 10টা মালিক। আপনি মালিকানা হতে পারবেন তখনই, কেউ যদি এই ইউজার ব্লকচেন টেকনোলজির কোনো ওয়ালেট থেকে আপনার ওয়ালেটের ট্রানজেকশন হলেই আপনি এটার মালিক হবেন। আপনার হ্যাঁ এখানে ঠিক আছে। ট্রানজেকশন তো গুলো কিভাবে মালিক। মালিক হলেন? হ্যাঁ, এখন আপনি প্রশ্ন হতে পারেন, আমাকে কেউ 10টা কয়েন দিবে কেন? হ্যাঁ, আপনি বর্তমানে বর্তমানে কি আছে, বা আপনার বিটকয়েনের সাথে বা আমাদের বর্তমান রিয়েল কারেন্সির একটা ট্রানজেকশন হয়। তো আপনি এই বিটকয়েন গুলোকে কিনে নিতে পারবেন, আবার বিটকয়েন গুলোকে ইন্টারনেটে, হ্যাঁ, কিনে নিতে পারবেন। এবং আপনি মাইনিং করতে পারবেন। হ্যাঁ, মাইনিং করা যায়। মাইনিং মিন্স হচ্ছে যে, যেমন ধরেন মাইনিং মিন্স, আমি আপনাকে যদি সহজ ভাষায় বলি, যেমন আমরা কাজ করলে কাজের বিনিময়ে টাকা পাই।
তাই না? রাইট। তো ঠিক জি। ওইরকম ভাবে আপনি মাইনিং করা যায় টাকাগুলো, ওই বিটকয়েন গুলোকেও মাইনিং করা যায়। ওদের একটা অনলাইন অনেকটা প্ল্যাটফর্ম থেকে মাইনিং করে এই বিটকয়েন গুলোকে আপনার ওয়ালেটে অ্যাড করতে পারবেন। অনেকটা হুন্ডির মতো কি না স্যার এরকম ইয়ে করে? হুন্ডির মতো না, হুন্ডি তো এক সিস্টেম, মানে আচ্ছা এটা ওটা ভিন্ন কারেন্সি, যদি এটা যদি আপনার ইয়া কারেন্সিটা হয় ক্রিপ্টো কারেন্সি যেটা, হুম, আর যেটা আবার ইন্টারন্যাশনাল কারেন্সি, দুটার মধ্যে হুম। তো দুইটা ভিন্ন প্ল্যাটফর্ম। না না এটার এটা সাথে এটা যদি লেনদেন, হ্যাঁ, লেনদেনটা বিটকয়েনে কিন্তু এটা কিন্তু অনেক সময় বেড়ে যায় আবার কমে যায়, এটা কিন্তু স্থির কোনো বিষয় না। বিটকয়েনের ভ্যালু বেড়ে যায় কমে যায়, এটা কম বাড়া হয়। হ্যাঁ, এটা সব সময় স্থির থাকে এমন কিন্তু না। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে যে আজকে কোনো বিটকয়েনের দাম হলো, আজকে মনে করেন যে একটা বিটকয়েনের দাম যদি মনে করেন হয় $10,000 মনে করেন, অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে সেটা পরবর্তীতে সেটা বেড়ে গিয়ে 1 লাখও হতে পারে, আবার কমে গিয়ে 5,000ও হতে পারে। মানে দুটার ব্যালেন্স এর উপরে ডিপেন্ড করে আর কি, হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবিলিটির উপরে। হ্যাঁ, অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে, মাইনিং এর উপর ডিপেন্ড করে, এভরিথিং এর উপর ডিপেন্ড করে। কস্ট অফ গুডস এর হ্যাঁ, আর এখনো কি। বিটকয়েন বা আপনার আপনার ব্লকচেন টেকনোলজিটা ওইভাবে জনপ্রিয় হয় নাই, এইভাবে সব দেশ এখনো অ্যাকসেপ্ট করে নাই। শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ এটাকে এখন পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করেছে। এছাড়া ম্যাক্সিমাম বিটকয়েন নিয়ে কাজ করে হচ্ছে ইয়া নিয়ে, আমাদের এই যে এক্স ফ্যালকনের যে মালিক যায়, আমেরিকান যে কোম্পানি এক্স, উনি আর কি এই বিটকয়েন নিয়ে কাজ এই করেন যে ওনার। এই এই- এই যে বর্তমান যে আমরা কারেন্সিতে ব্যবহার করতেছি যেমন ডলার, জি। এই ডলারটা তো আমেরিকার মানে একটা ন্যাশনাল মানে হুম। কারেন্সি। হ্যাঁ, ন্যাশনাল কারেন্সি। এই এটা জন্য আমরা দেখেন আমরা, ইন্টারন্যাশনাল ইউজ, হ্যাঁ আমরা ইন্টারন্যাশনাল ইউজ করতেছি। এটাতে যদি ওরা যদি এমন ভাবে ডলারটাকে ইয়া করে নিয়ন্ত্রণ করে, হুম, সেখানে তো আমাদের ইফেক্টটা আসে। এটাকে হ্যাঁ কি রিডিউস করার জন্য এই কারেন্সি পদ্ধতিটা হ্যাঁ, এটা আপনার মনে করেন যে ইচ্ছা তখন মতো? ইচ্ছা মতো করে, হ্যাঁ আপনার মনে করেন যে তখন আর এটা আমেরিকা, শুধু আমেরিকার কাছে এটা কন্ট্রোল থাকবে না, এটা সারা পৃথিবী ব্যাপী যারাই এই ওয়ালেটের সাথে বা এই এটার সাথে কানেক্টেড থাকবে তারাই এটার মালিক, তারাই এটাকে কন্ট্রোল করতে পারবে। মানে এটা একটা সেকেন্ডারি কন্ট্রোলিং সিস্টেম আর কি। হুম। এখন এটা মনে করেন যে সেকেন্ডারি হিসেবে আছে, বাট এটা যখন ফুললি জনপ্রিয় হয়ে যাবে, আজকে বললাম তো, আজ থেকে 10 বছর আগেও যেটা চিন্তা করা যায়নি, আজ থেকে 10 বছর পরেও দেখবেন সেটা, যেটা চিন্তা করা যাচ্ছে না সেটা হয়ে যাবে। এই বিটকয়েন বা বা ডিজিটাল ডিজিটাল কারেন্সি আজ থেকে 10 বছর বা 15 বছর পরেও দেখবেন ডিজিটাল কারেন্সির জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে, তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম ট্রানজাকশন গুলো এই ডিজিটাল কারেন্সির মাধ্যমেই হবে, কারণ এটার সুবিধা অনেক বেশি। এই যে বর্তমান কারেন্সির চাইতে এই সুবিধা, এটার সুবিধা অনেক বেশি। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং যেটা বোঝাচ্ছে। ক্লাউড জি। কম্পিউটিং অর্থাৎ আমরা যে আপনি যেটা উদাহরণ দিলেন যে আপনার যে ডেকোরেটরের ব্যাপারটা, হ্যাঁ মানে হ্যাঁ একটা মানে তাদের এই সবকিছু থাকতেছে, আমরা জাস্ট সার্ভিসটা নিচ্ছি। হ্যাঁ, আমরা শুধু সার্ভিসটা নিচ্ছি, আমরা সেটা ক্লাউড কম্পিউটিংয়ের সেটা মাধ্যমে সবই নিতে পারবো। গুগল, হ্যাঁ গুগলে হ্যাঁ যে আমরা ইয়ে থাকে, আমরা আপনার ড্রাইভ যেটা, মানে একটা হ্যাঁ, গুগল সফটওয়্যার অ্যাজ এ ড্রাইভ সার্ভিস, যেটা, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, গুগল হ্যাঁ যেটা আমরা গুগল শিট ইউজ করি, ওই সফটওয়্যার কিন্তু আমরা শীট ইউজ ইনস্টল করি, করছি না, কিন্তু আমরা গুগল থেকে ইউজ করছি উইদাউট সরাসরি। উইদাউট ইনস্টলেশন আমরা ব্যবহার করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ক্লাউডিং যেটা বলে জি 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 জি। আর এআই। শুধু এটাই না, শুধু সফটওয়্যার না, আপনার একটা পুরা কম্পিউটারই আপনি নিতে পারবেন, পুরা স্টোরেজ নিতে পারবেন। মনে করেন যে আপনার কম্পিউটার স্টোরেজ এটা নাই, আপনি স্টোরেজ নাই, আনলিমিটেড, আপনি আনলিমিটেড স্টোরেজ আপনি আপনার ক্লাউড সিস্টেমে নিতে পারবেন। জাস্ট কন্ডিশন হ্যাঁ, আপনার শুধু পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে, কন্ডিশন। মাসিক বা বার্ষিক একটা পেমেন্ট করতে হবে। মেশিন লার্নিংটা স্যার একটু বলতেন, আমি তো মেশিন এরকম লার্নিংটা বুঝতে হচ্ছে এআই, এআই এরই একটা সাব সাব ব্রাঞ্চ আর কি। অর্থাৎ এআইটা পারছি। হচ্ছে আপডেটেড, আর মানে মেশিন লার্নিংটা হচ্ছে তার নিচের একটা সাব অংশ। মানে টোটাল বিষয়টা হলো মেশিন, আপনার এআই, আর হ্যাঁ, এর টোটাল একটা বিষয়টা অংশ হচ্ছে, এআই, হ্যাঁ এআই একটা, হ্যাঁ মেশিন লার্নিং হচ্ছে তারই হ্যাঁ একটা অংশ। অর্থাৎ এটার একটা মেশিনের ডিটেকশন পাওয়ারটা অটোমেটিক হ্যাঁ 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 হ্যাঁ, মেশিনকে আমরা কি করছি, ডিটেকশন করার জন্য আপগ্রেড রাখতেছি। করছি, সফটওয়্যারের মাধ্যমে ডাটা দিয়ে দিয়ে তাকে আপগ্রেড করছি মেশিনকে। এই যে যেমন যেমন স্যার আমরা ধরেন, বলেন। ডিজিটাল ওয়েট মেশিনটা স্যার এরকম, আমরা একটা ওয়েট দিচ্ছি, এখানে রেজাল্ট দিয়ে দিচ্ছে। ডিজিটাল যে ওয়েট, আমরা ওটা একটা কোনো একটা প্রসেসে করছে মানে, ওরা, ওরা কিন্তু হ্যাঁ, হ্যাঁ, না এটা না, আমি বলি যেটা মূলত ডাটার মধ্যে দিয়ে করে, ডাটার মধ্যে দিয়ে ও করে, যেমন ও ধরেন আমি ডাটা বলি, অর্থাৎ ও- ইন্টারনেট কানেকশন থাকতে হ্যাঁ হবে। ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ডাটা থাকতে হবে, ডাটার সাথে রিলেটেড সেগুলোকে আমরা বলবো।
মানে অর্থাৎ আন্তঃ কানেকশনের মধ্যে থাকবে কিন্তু ওই প্রসেসটা ওই রকম। হ্যাঁ, যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিই, চ্যাট জিপিটির নাম শুনেছেন? চ্যাট জিপিটি, আচ্ছা, চ্যাট জিপিটি হচ্ছে, আপনি যদি সার্চ দেন, এটা হচ্ছে যেমন গুগল যেমন সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায়, চ্যাট জিপিটিতেও তেমন আপনি কোনো কিছু লিখে সার্চ দিলে একটা অর্গানাইজড অ্যান্সার পাওয়া যায়। এটা কিভাবে করে? এই সার্চ ইন্টারনেটের ইঞ্জিনের মধ্যে, মতো। এই ইন্টারনেটের মধ্যে হিউজ প্রায় ট্রিলিয়ন ট্রিলিয়ন, প্রায় 40 ট্রিলিয়ন গিগা ট্রিলিয়নের উপরেও কি আছে, ইনফরমেশন আছে। এই ইনফরমেশন গুলো কি করে, এই ডাটাগুলোকে কি করে, এটাকে মনে করেন যে ফিল্টারিং করে, ফিল্টারিং করে 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 আপনাকে কি করে ওই অ্যান্সারটা দেয়। আমার কাছে মনে হচ্ছে কি ব্যাপার, আমার সাথে কি অন্য কেউ কানেক্ট করছে, আমি যা বলছি সেটাই পাচ্ছে, আমার সাথে সরাসরি একজন মানুষ কথা বলছে, একটা রোবট আমার সাথে কথা বলতেছে, কিভাবে পসিবল? সার্চ এই যে, ইঞ্জিন আর কি। হ্যাঁ, এটাই মূলত ওই যে তাকে হিউজ পরিমাণ ডাটার মধ্য দিয়ে রাখা হয়েছে, সে এই ডাটাগুলো থেকে রিসার্চ করে যে একজন মানুষ এই প্রশ্ন করলে কি ধরনের অ্যান্সার দেওয়া যেতে পারে। হ্যাঁ, এই ধরনের এ- প্রশ্নের এই ধরনের অ্যান্সার হয়। ও কি করে, ওই আগের যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো থেকে মূলত সে কি করে অ্যান্সার খুঁজে বের করে সে অ্যান্সারগুলো দিয়ে দেয়। এই জন্য দেখা যায় অ্যান্সারগুলো প্রায় কারেক্ট হয়। তার তথ্য থাকলেই সেটা অ্যান্সারটা করতে পারবে আর কি হ্যাঁ হ্যাঁ মূলত। হ্যাঁ। হ্যাঁ, মূলত কম্পিউটার বা মেশিন লার্নিং এর ব্যাপারটা এরকম, আপনার কাছে তথ্য থাকবে, ডাটা থাকবে প্রচুর, সেই ডাটার উপর ভিত্তি করে সে কি করবে, একটা ডিসিশন মেক করতে পারবে। মানে ক্রস ম্যাচিং যেটা বলে আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাচিং করে ইয়ে হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ। আর এটারই আপগ্রেডেড ফর্ম হচ্ছে হলো আপনার, আরো আপগ্রেডেড ফর্ম হচ্ছে যেটা মেশিন লার্নিং এর সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। তো ডিপ হুম। লার্নিং আরো গভীর বিষয়, ওইটা আপনাদের এখানে আলোচনা নাই, এই জন্য এটা আমি আলোচনা করি নাই। আর এই ডিপ লার্নিং মেশিন লার্নিং এটা পুরোটাই এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। বেসিক জিনিসটা এআই। হ্যাঁ, বেসিক্যালি মূল জিনিসটা হচ্ছে এআই। আর কার কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই স্যার। আচ্ছা, ওকে। তাহলে আপনাদের কাজটা হলো যে পুরা সিনপসিস পড়বেন, নিচে 19টা প্রশ্ন আছে, সেগুলোর প্রশ্ন কিভাবে হয় এবং সালের যে প্রশ্নগুলো আছে, মেইনলি সালের প্রশ্নগুলোকে আপনি অ্যান্সার করার চেষ্টা করবেন, পারেন কিনা সিনপসিস সাথে সাথে মিলাবেন। কোনোটা যদি আরো প্রশ্ন যদি অ্যারাইজ হয়, যখন আপনার ফুল সিনপসিসটা পড়বেন তারপরে যদি কোনো প্রশ্ন অ্যারাইজ হয়, সেটা আমাদের নেক্সট ক্লাসে করতে পারবেন। আর মেইনলি সালের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আজকে এই ধন্যবাদ পর্যন্তই। স্যার, আসসালামু আলাইকুম। ওকে ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।